আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়েলকাম টু দ্য পারসিস্টেন্ট সেশন। আমাদের ধারাবাহিক যে সেশনগুলো হয়, পারসিস্টেন্ট সেশনের অল্প কিছু সেশনই হয়েছে ইতিমধ্যে। তো আজকে আমরা যেই অংশটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে পাওয়ার সিস্টেম ইমপ্রুভমেন্ট। আপনারা জেনে থাকবেন আমাদের সামনে ওজো পাটিগন আমাদের ওয়েস্ট জোনের পরীক্ষা আছে, স্কুল পরীক্ষা আছে। তো আমরা যেই টপিকটি ইতিমধ্যে মানে রানিং এ ছিলাম, সেই টপিকটি আপাতত স্টপ করে আমরা হচ্ছে এর চেয়ে একটু গুরুত্বপূর্ণ টপিক আমরা শুরু করব আজকে। পারফেক্ট ইমপ্রুভমেন্ট এবং আরেকটি টপিক ধরার চেষ্টা করব। কেননা অন্যান্য সব এই কোশ্চেন গুলো আসলে আমাদের যত এই নর্মাল পরীক্ষা হয় সব পরীক্ষাতেই অধিক গুরুত্ব বহন করে। আমরা ওই ম্যাথ গুলো করবো যেগুলো আমরা আপাতত স্থগিত রাখছি। তো আমরা যেখানে ছিলাম সেটা একবার আমরা ওভারভিউ করি, তারপরে হচ্ছে আমরা আমাদের পারফেক্টের ইমপ্রুভমেন্টের 4.1 রনি পারভেজ ভাইয়ের বইয়ের চ্যাপ্টার অনুযায়ী আমরা শুরু করব। আমরা বর্তমানে আছি হচ্ছে 4.3-তে। তো আমরা সরাসরি আগে আমরা কোথায় আছি সেটা একবার দেখে আসি, তারপরে আমরা আমাদের নতুন ম্যাথ বা পারফেক্ট ইমপ্রুভমেন্টের যে ম্যাথ গুলো রয়েছে সেটা করা শুরু করব। তো আমরা যে পর্যন্ত ম্যাথ করেছিলাম সেটা 4.3-তে ছিল আমাদের। আহ, যে পর্যন্ত ম্যাথ গুলো ছিল, তারপর এরপরে আমাদের শুরু করার কথা হচ্ছে টাইপ 3 ইকুইভ্যালেন্ট সার্কিট ট্রান্সমিশন লাইন, জেনারেলাইজ সার্কিট কনস্ট্যান্ট অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন। এই এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল একটু অংশ অবশ্যই আছে। আমরা হয়তো বা আগের সেশনে একটু বলেও ছিলাম যে কোনটা দ্বারা কি করা হয়। তো এর চেয়েও গুরুত্বপূর্ণ টপিক, যেহেতু আমাদের সামনে পরীক্ষা চলে আসতেছে, ওয়েস্ট জোনের পরীক্ষা আছে। তো এর এই কারণে আমরা আপাতত এই টপিকটা স্কিপ করছি না, আমাদের স্থগিত রাখছি। এরপরে আমরা আবার যখন ব্যাক করব তখন এই ম্যাথ গুলো কিংবা হচ্ছে আমাদের এই থিওরি গুলো আবার ওভারভিউ করা হবে। তো প্রথমে যে গুরুত্বপূর্ণ অংশগুলো আমাদের জানা দরকার আমাদের আজকের টপিকের জন্য, সেটা হচ্ছে পারফেক্ট ইমপ্রুভমেন্ট। আমাদের আমরা যে বইটা ফলো করি বা সাধারণত ইউনিভার্সিটিতে দেখে আসি, সেটা হচ্ছে আমাদের ভিকে ম্যাথার একটি বই, আহ, যেটা চ্যাপ্টার হচ্ছে 6-এ থাকে। আমাদের খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জানা জেনারেল নলেজ, আমাদের একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবেও পারফেক্ট কি এইসব বিষয়গুলো আমাদের জানতে হয়, এবং ভাইবা বোর্ডেও এইসব বিষয় নিয়ে অনেক প্রশ্ন থাকে। আপনি সরকারি হন এবং বেসরকারি প্রতিষ্ঠান যেখানেই জব করার চেষ্টা করেন, চাকরি করার চেষ্টা করেন, সেখানে এইসব জায়গা থেকে প্রশ্ন হয়ে থাকে। তো আজকের সেশনটি একটু লম্বা হবে, এটা বলে আসছি। আর আমি চেষ্টা করি হচ্ছে একদম জিরো লেভেল থেকে শুরু করার। তো যাদের আসলে এত জিরো লেভেল কিংবা হচ্ছে এতটি গভীরে পড়াশোনার প্রয়োজন নেই, কিংবা আপনারা যারা জানেন অলরেডি, তারা আপনারা সামনে থেকে দেখতে পারেন স্কিপ করে। অবশ্যই আমরা সামনে ম্যাথ করাবো, তো এই থিওরিটিক্যাল অংশ আপনারা স্কিপ করতে পারেন। তো এটা হচ্ছে শুধুই বিগিনাররা যারা বর্তমানে এখন চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা একদমই শুরুর দিকে শুরু করতে যাচ্ছেন, তাদের জন্য আসলে আমার এই সেশন গুলো করা হয়। তো সেক্ষেত্রে অনেক সময় আমরা লম্বা সেশন করে থাকি কিংবা একদম বেসিক থেকে বলে থাকি, যেটা হয়তোবা যারা রেগুলারলি এক্সাম দেন তাদের একটা বিরক্তির কারণ হতে পারে। তো এই কারণে বলে নেওয়া যে আপনারা স্কিপ করে কিংবা যতটুকু অংশ আপনাদের প্রয়োজন ততটুকু অংশ আপনারা দেখতে পারেন। আহ তো আমাদের পারফেক্টর রনি পারভেজ ভাইয়ের যে বইটা সেটা আমরা একটু দেখি। আহ সেটা ছিল হচ্ছে আমাদের পিএফ ইমপ্রুভমেন্টে যদি যাই, আহ, আমাদের এইখান থেকে শুরু হবে আজকে। তো বই অনুযায়ী আমরা যদি যাই, এখানে আমাদের সূত্রগুলো দেওয়া থাকে। এস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই রুট ওভার ভি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখানে এস পি দ্বারা কিউ দ্বারা কি বোঝানো হচ্ছে সেটা আমাদের পাশে লেখা আছে। তো আমরা বই এবং আহ, আমাদের জব সলিউশন দুইটাই আমরা ফলো করব এই থিওরিটিক্যাল অংশের জন্য, এবং সে দুইটা থেকে ব্যাখ্যা করার চেষ্টা করব।
এস হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, পি হচ্ছে অ্যাক্টিভ এবং রিয়েল পাওয়ার বা অ্যাভারেজ পাওয়ার আমরা যেটাই বলি। তিন ধরনের নাম আছে আমাদের। এই নামগুলো আমাদের জেনে রাখা জরুরি, কেননা হচ্ছে আমাদের কোশ্চেনে এক এক সময় অ্যাক্টিভ পাওয়ার বলে, এক সময় রিয়েল পাওয়ার বলে, অথবা কোনো কোনো সময় অ্যাভারেজ পাওয়ারও বলে থাকে। কি হচ্ছে আমাদের রিয়েক্টিভ পাওয়ার? আমরা যদি একটু বইতে যাই তাহলে আমাদের আরো সুবিধা হয়। আমাদের পাওয়ার ফ্যাক্টরের কি কি সংজ্ঞা আছে এগুলা হচ্ছে আমাদের প্রথম দিকে পড়া আমাদের কোশ্চেনে। এরপরে আমাদের এরকম একটা পাওয়ার ট্রায়াঙ্গেল থাকে, ল্যাগিং, লিডিং, এসব থেকে বোঝানো যায়। আমরা যদি এখান থেকে বোঝার চেষ্টা করি 6.2, তাহলে বুঝতে সুবিধা হয়। আমাদের এটা হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেল, এটা একটি সমকোণী ত্রিভুজ। আমাদের আহ, রনি পারভেজ ভাইয়ের বইটা যদি বলি তাহলে এটা হচ্ছে আমারই অবশ্য ড্র করা। আমি হচ্ছে এইভাবে বুঝতে সুবিধা বোধ করি, তো যেভাবে বইয়ে আছে আমি সেটা আগে বলিনি। আমাদের আহ, আহ, তিন ধরনের আসলে পাওয়ার পেয়ে থাকি আমাদের পাওয়ার সিস্টেমে, সেটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, রিএক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ার কে আমরা সাধারণত কিলোওয়াট দ্বারা প্রকাশ করি। রিএক্টিভ পাওয়ার যেটা কিনা আমরা কেভিআর বা বার দ্বারা প্রকাশ করি। আর আমাদের অ্যাপারেন্ট পাওয়ার যেটা, সেটা হচ্ছে কেভিএ দ্বারা প্রকাশ করে থাকি। আমাদের সচরাচর একটি কোয়েশ্চেন সবসময় চলে আসে, আমাদের ট্রান্সফরমারকে কেন কেভিএ রেটিং করা হয়, এটা আপনারা একটু দেখে নেবেন। এটা সবসময় জিজ্ঞাসা করা হয়। ট্রান্সফরমার গুলো হচ্ছে কেভিএ তে রেটিং করা হয় সবসময়। তো আমরা যেটা ছিলাম সেটা বলি। এই পাওয়ার ট্রায়াঙ্গেলটা খুবই মানে জরুরি জানা। আপনি পি কিউ এস ধরেই বলেন বা যেটা ধরেই বলেন, ওবি এখানে হচ্ছে আমাদের আহ, যে রিপ্রেজেন্টটা করতেছে সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ পাওয়ার, যেটা কিনা আমরা অ্যাকচুয়ালি ইউজ করি। আর এবি যে পয়েন্টটা, সেটা হচ্ছে হচ্ছে ভিআই সাইন থিটা। সেটা আমাদের রিয়েক্টিভ পাওয়ারকে নির্দেশ করতেছে, যেটা কিনা আমাদের আসলে ইউজ করা হয় না। আমাদের ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ যে পাওয়ারটা থাকে সেইখানে এটা কনজিউম হয়ে যায় বলা যায়। আর আমাদের অ্যাক্টিভ পাওয়ারটার সাথে আমাদের রেজিস্ট্যান্সের একটা সম্পর্ক আছে, রিয়েক্টিভ পাওয়ারের সাথে আমাদের ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্সের সম্পর্ক। তো এটা আমরা জানি মোটামুটি, সেটা বললাম। আর এরপরে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার যেটা হচ্ছে ওবি, অতিভুজ বরাবর যেটা, সেটা হচ্ছে ভিআই। দেখুন এখানে কস থিটার সাথে আমাদের কোশ্চেনে যেসব পাওয়ার ফ্যাক্টর গুলো দেওয়া থাকে সেটা হচ্ছে আমাদের কস থিটার সাপেক্ষেই দেওয়া থাকে সাধারণত। কখনো কখনো আমাদের সাইন থিটা আর ভ্যালু বের করতে হয়। তো আমরা যদি কস থিটার ভ্যালু থাকে তো অবভিয়াসলি আমরা সাইন থিটার ভ্যালু ক্যালকুলেটর চেপে কিংবা আমাদের সনাতন যে পদ্ধতি আছে, আহ, সেই পদ্ধতি বা সেই সূত্র ব্যবহার করে আমরা সাইন থিটার মান বের করতে পারি। তো আমরা এটা যখন ম্যাথে আসবে তখন দেখাবো। তো আমাদের পিথাগোরাসের যে সূত্র ছিল অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি প্লাস ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, সেটাই এখানে লেখানো হয়েছে। এটা কি হচ্ছে আমাদের পায়ার ট্রায়াঙ্গেল। এখানে যেসব ভ্যালু গুলো আমরা ধরে আসছি, ও বি, এ বি, কিংবা হচ্ছে ও এ বরাবর, সেই সব ভ্যালু গুলো এখানে বসিয়ে আমরা যে সমীকরণটা পাই পাওয়ার ফ্যাক্টরের জন্য, সেটা হচ্ছে cos থিটা ইজ ইকুয়াল টু কিলোওয়াট বাই কেভিএ। কখনো কখনো আমাদের ম্যাথে cos থিটার যে ভ্যালু সেটা দেওয়া থাকে না, কিন্তু cos থিটার ভ্যালু বের করার জন্য আমাদের আনুষঙ্গিক যেসব তথ্য প্রয়োজন, যেমন অ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ার, এই পাওয়ার গুলো দেওয়া থাকে। তো ওই সময় আমরা এই পাওয়ার গুলো বের করে নিয়ে আমাদের cos থিটা বা পাওয়ার ফ্যাক্টরের মান আমরা বের করতে পারি। আহ, তো এটা ছিল মোটামুটি বই থেকে একটা জিনিস। আর আমরা আগেই বলেছি আমাদের সাইন থিটার সাথে সম্পর্ক হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ারের, আর অ্যাক্টিভ পাওয়ারের সাথে হচ্ছে আমাদের কস ফাই বা কস থিটা যেটাই বলেন সেটা সম্পর্ক। তো এটার আমরা ডেরিভেশন ইউনিভার্সিটি লেভেলে এবং আমাদের কলেজ লেভেল যেটাই বলেন সেখানে আমরা করে আসছি। আরো ছোট ছোট অনেক কিছু বিষয় আছে, যেমন পাওয়ার ফ্যাক্টর বের করার জন্য আমরা তিনটি সূত্র ইউজ করতে পারি। যখন যেটা আমাদের প্রয়োজন হবে আমরা তখন সেটা ইউজ। পাওয়ার ফ্যাক্টরের নর্মাল সূত্র হচ্ছে cos থিটা, যেখানে হচ্ছে আমাদের ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকে সেটা আমাদের বলা থাকে। সেটাকে আমরা কস সাইন দ্বারা প্রকাশ করে থাকি বা cos থিটা বলে থাকি পাওয়ার ফ্যাক্টর।
পারফেক্ট বের করে আরেকটি সূত্র হচ্ছে আমাদের সিস্টেমে যে রেজিস্ট্যান্স থাকে এবং যে ইম্পিডেন্স থাকে তার রেশিও যদি করি তাহলে আমরা পারফেক্ট পেয়ে যাই। পারফেক্টের আরেকটি সূত্র আমরা জানি, যেটা আমরা বর্তমানে দেখে আসলাম, যেটা কিনা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার ডিভাইডেড বাই অ্যাপারেন্ট পাওয়ার। উপরে যেটা আমরা এখানেই দেখে আসলাম, অ্যাক্টিভ পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার। সবচেয়ে ভালো হয় যে আমরা কে কিলোওয়াট বাই কেভিএ মনে রাখি, কারণ এটা সবসময় আমরা সূত্রতে ব্যবহার করতাম। এছাড়াও আমাদের এখানে আরেকটা সূত্র আমরা সরাসরি ব্যবহার না দেখলেও আমাদের জেনে রাখা ভালো, যে আমরা যখন কেভিআর কে ইজ ইকুয়াল টু কেভিআর, আমাদের যে অ্যাপারেন্ট পাওয়ার সেটাকে যখন আমরা ভেঙে আমরা রিপ্রেজেন্ট করি, আহ, তখন সেটা হয় হচ্ছে কেভিএ সাইন থিটা, এবং কেভিএ কে ভাঙলে আবার হচ্ছে এটা হয় কিলোওয়াট বাই আমাদের পাওয়ার ফ্যাক্টর ইনটু সাইন থিটা। তো সেটাকে আমরা আবার এভাবে লিখতে পারি, আহ, কিলোভার ইজ ইকুয়াল টু কিলোওয়াট সাইন এবং কসের যে আমাদের রেশিও সেটা হচ্ছে আমাদের টেন থিটার সূত্র। তো এটা একটা আমাদের একটা কথা আছে, দেখেন, ইফ দ্য কারেন্ট ল্যাগস বিহাইন্ড দ্য ভোল্টেজ দ্য রিঅ্যাক্টিভ পাওয়ার ড্রস is known lagging reactive power. However, if the current leads the voltage, the reactive power known as leading reactive power. এটা হচ্ছে আমাদের পাওয়ার ট্রায়াঙ্গেল। যখন আমরা যাব দেখবেন হচ্ছে আমাদের কখন লিড করতেছে এবং কখন ল্যাগ করতেছে, সেটার কথাটাই এখানে বলছি। যদি আমাদের ভোল্টেজটা আমাদের কারেন্ট ল্যাগ করে, আমরা যদি এটাকে কারেন্ট ধরি, এই অংশটাকে, আর এটাকে যদি আমরা রেফারেন্স ভোল্টেজ ধরি, দ্যাট মিনস হচ্ছে সে ল্যাগ করতেছে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সে ল্যাগিং পাওয়ার রিএক্টিভ পাওয়ার রয়েছে। এবং অপোজিটটা যদি হয়, আমাদের এটা যদি কারেন্ট হয়, দ্যাট মিনস হচ্ছে সে লিডিং আমাদের পাওয়ার ফ্যাক্টরে রিএক্টিভ পাওয়ার ফ্যাক্টরে রয়েছে। তো এটা আমরা সামনে যখন আমরা ম্যাথ করব তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। বেশিরভাগ সময় আমাদের হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরি থাকে, ম্যাথ গুলোতে লিডিং খুবই কম থাকে। তো আমরা দেখবো আর কি সামনে। এরপরে আমাদের আহ লো পারফেক্টর হলে কি কি সমস্যা হয় সেটা আমরা দেখতে যাচ্ছি। আমাদের পারফেক্টের সূত্র অনুযায়ী, বা আমাদের যে পাওয়ারের সূত্র, সেটা যদি বলি পি ইজ ইকুয়াল টু ভি আই বা ই এল আই এল কস থিটা। তো কস থিটা যদি এই পাশে, কস থিটাটাই হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর। তো আমরা এই এটা যদি এভাবে রিপ্রেজেন্ট করি তাহলে দেখতে পারতেছি আমাদের কারেন্ট এবং কস থিটা বা পাওয়ার ফ্যাক্টরের যে রেশিও, সেটা হচ্ছে আমাদের ইনভার্সলি প্রপোর্শনাল। দ্যাট মিনস যদি আমাদের পাওয়ার ফ্যাক্টর কম হয়, তাহলে আমাদের কারেন্ট বেড়ে যাবে। আর কারেন্ট যদি আবার পাওয়ার ফ্যাক্টর যদি বেড়ে যায়, দ্যাট মিনস হচ্ছে কারেন্ট কম হবে। কারেন্ট কম হওয়াটাই আমাদের পাওয়ার সিস্টেমের জন্য প্রয়োজন, কেননা হচ্ছে আমাদের ট্রান্সমিশনে তাহলে কারেন্টের যে লসটা সেটা হচ্ছে কম হয়। তো অনেক সময় আমাদের ভাইভাতে জিজ্ঞেস করা হয় যে আমাদের পাওয়ার ফ্যাক্টর বেশি হওয়া ভালো নাকি কম হওয়া ভালো, বা পাওয়ার ফ্যাক্টর আসলে কত হওয়া উচিত, বা পাওয়ার ফ্যাক্টর ওয়ান হতে পারে, ওয়ানের থেকে বেশি হতে পারে কিনা। এইসব কোশ্চেনের অ্যান্সার কিন্তু আপনি পেয়ে যাবেন হচ্ছে 6.3 ডিসঅ্যাডভান্টেজ অফ লো পাওয়ার ফ্যাক্টরের এই অংশে। থ্রি সিঙ্গেল ফেজের জন্য আমাদের এই সূত্র, বা আমাদের কারেন্টের বের করার জন্য এই সূত্র চলে আসে। আবার থ্রি ফেজের জন্য √3 দ্বারা চলে আসে। এখন যে বিষয়টা আমাদের যদি এখানে ক্লিয়ারলি যদি আমরা যেটা আমি বললাম যে ইনভার্সলি প্রপোর্শনাল, তো পাওয়ার ফ্যাক্টর, সো যখন লোয়ার পাওয়ার ফ্যাক্টর হবে তখন হচ্ছে হায়ার, আমাদের তখন হচ্ছে হায়ার লোড কারেন্ট বা ভাইস ভার্সা। দ্য লোয়ার পাওয়ার ফ্যাক্টর হলে ইউজুয়ালি ইউনিটি, দ্য পাওয়ার ফ্যাক্টর লেস দেন ইউনিটি রেজাল্ট দ্য ফলোইং অ্যাডভান্টেজ। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর আমরা কখন বলি, যখন হচ্ছে আহ, আমাদের এই ভ্যালুটা হচ্ছে ওয়ান হয়। আমাদের পাওয়ার ফ্যাক্টর একের বেশি হতে পারে না। কারণ কি, আমাদের এই যে আমরা যে সূত্রটা দেখে আসলাম সেখানে যদি বলি, এখানে চলে আসি, যে অ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ারের যে রেশিও সেটা কখনোই ওয়ানের থেকে বেশি হবে না। এটা কখনোই এটা হচ্ছে ইম্পসিবল। অ্যাক্টিভ পাওয়ার যেটা কিনা আমরা হচ্ছে একদমই ব্যবহার করি সিস্টেম,
আর অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে আমাদের আমরা যেটা ব্যবহার করি এবং যেটা লস হয়ে যায় টোটালটা সমন্বয়। তো আহ, একটা সিস্টেমে আমরা যে পরিমাণ ইনপুট দিচ্ছি তার থেকে তো বেশি আমরা আউটপুট কখনোই পাবো না। বেশিরভাগ সময় আমরা কিছু লস হয় সিস্টেমে, তো এরপরে হচ্ছে আমাদের আউটপুটটা চলে আসে। তো একদম যদি আহ, কোনো লসই যদি আমরা আদর্শ ভাবে গত ভাবে না ধরি, দ্যাট মিনস হচ্ছে আমাদের ইনপুটে যেটা দিছি ওয়ান এবং আমরা আউটপুটও ওয়ান পাচ্ছি, দ্যাট মিনস এই দুইটা যদি রেশিও করি এই হিসাব করে, দ্যাট এখানে সর্বোচ্চ হতে পারে ওয়ান, ওয়ানের বেশি কখনো পাওয়ার ফ্যাক্টর হবে না। এটার কারণটা হচ্ছে এটা যে আমাদের অ্যাপারেন্ট পাওয়ারটা হচ্ছে আমাদের টোটাল পাওয়ার বলতে পারি, আমাদের ইউজফুল এবং যেটা ইউজ করা হয় না সেই পাওয়ার। আর অ্যাক্টিভ পাওয়ার যেটা যেটা কিনা কিলোওয়াট দ্বারা প্রকাশ করা হয়, যেটা কিনা আমরা সিস্টেম ইউজ করি দিন শেষে পাই আমাদের আউটপুট সাইডে, সেটা। তো এটা হচ্ছে একটা রিজন আমাদের। আর কারেন্ট তো অবশ্যই বেড়ে যায় যদি আমাদের ই হয়, যেহেতু আমাদের ভাইস ভার্সা রিলেশন। এরপরে কন্ডাক্টরের যে সাইজ, অবভিয়াসলি আপনি যদি কারেন্টের এরকম ভ্যালু বেড়ে যায় তো তার অবশ্যই গরম হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাদের কন্ডাক্টর সাইজের একটা ব্যাপার স্যাপার চলে আসে। এগুলা হচ্ছে এখানে বাংলা লেখা বলা আছে, এখানে আরো ব্যাখ্যা সুন্দরভাবে দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নিবেন যে ক্রস সেকশনাল এরিয়া আসলে বেড়ে যায়, এটা স্বাভাবিক বিষয়। লার্জ কপার লস যেটা আমরা বলি যে আই স্কোয়ার আর লস, এই যেটা দেখা দরকার নেই, আই স্কোয়ার আর লস যেটা। তারপর পুর ভোল্টেজ রেগুলেশন, অবভিয়াসলি এটাই হবে। আমরা ভোল্টেজ রেগুলেশনের জন্য সূত্র বের করব, আমরা দেখার চেষ্টা করবো যে কিভাবে ভোল্টেজ রেগুলেশন বের করতে হয়, এটা আমাদের সিস্টেমে আছে অবশ্যই। এরপরে রিডিউস হ্যান্ডলিং ক্যাপাসিটি অফ দ্য সিস্টেম, এটাও হচ্ছে একটা রিজন। এরপরে আমাদের কারণও বলা আছে, কি কি কারণ এগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন। কজ অফ লো পাওয়ার ফ্যাক্টর এগুলো আছে। এরপরে আমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, যেটা কিনা আজকে আমাদের মূল টপিক, ম্যাথের ক্ষেত্রে আমরা যাব কিছুক্ষণের মধ্যেই। সেটার একটা কথা বলা আছে আমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের, বা আমাদের যে সার্কিটটা বেশি চলে আসে এইসব ক্ষেত্রে ব্যাখ্যার জন্য, সেটা হচ্ছে এরকম হয়ে থাকে আর কি। আমাদের মোটর বা কিংবা লোড সাইডের একটা আমাদের পূর্বে একটা কারেন্ট থাকবে, সেটাকে আমরা ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে আমরা আরো কাছাকাছি নিয়ে আসবো, ডি এর কাছাকাছি নিয়ে আসবো, মানে হচ্ছে ল্যাগিংটাকে কমিয়ে আনবো। তো সেই ক্ষেত্রে আমাদের কি ধরনের ক্যাপাসিটেন্স প্রয়োজন, ক্যাপাসিটির মাধ্যমে হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করা হয়, এটা আমরা জানি। আহ সেইটা হচ্ছে আমাদের বের করতে হয়, সেটার জন্য সূত্র আছে। এরপরে এগুলা আমরা দেখে আসছি, এটা হচ্ছে ডেরিভেশন টাইপের আমরা করে আসছি, এগুলা এত প্রয়োজন নেই এখন আপাতত। পারফেক্ট ইমপ্রুভমেন্টের জন্য কি কি ইকুইপমেন্ট প্রয়োজন হয়, মানে হচ্ছে আমরা কি কি ইকুইপমেন্ট ব্যবহার করি, সেটা এখানে দেওয়া আছে, আমরা এটা জেনে রাখবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই স্ট্যাটিক স্ট্যাটিক ক্যাপাসিটর, সিনক্রোনাস কন্ডেন্সার, আর ফ্রেজ ফ্রেজ অ্যাডভান্সেস ফ্রেজ অ্যাডভান্সেস। আচ্ছা, এটা প্রয়োজন হয় যে আমরা আমাদের ভাইবা পরে জিজ্ঞেস করে যে পারফেক্টর ইমপ্রুভমেন্টের জন্য আপনি কি কি ইকুইপমেন্ট ইউজ করেন, ঠিক আছে। তো এটা আপনারা দেখে নিবেন। এবং আমরা যদি আহ, সামনের সময় পাই, যেটা কিনা হচ্ছে আমাদের আরেকটা সেকশন থাকে আমাদের বেসিক ইলেকট্রিক্যাল নলেজ, যেখানে আমরা হচ্ছে থিওরিটিক্যাল অংশগুলো ছোট মাঝে মাঝে আলোচনা করি, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব, কারণ হচ্ছে আমাদের ম্যাথে ভুগতে হবে। এখানে কিভাবে ইমপ্রুভমেন্ট হয় সেটাও বলা আছে, আহ, কিভাবে কিভাবে কি করতে হয় এটা। তো আমরা একটু বইয়ের দিকে যাব ম্যাথে যাওয়ার আগে। বই তো আছে, আহ, রনি পারভেজ ভাই যে বইটা সেটাতে যাব। ওকে।
আমাদের আহ, এখানে যে সূত্রগুলো ব্যবহার করা হয়েছে সেটাকে আমরা হচ্ছে এস, পি এবং কিউ দ্বারা ইন্ডিকেট করেছি। এবং একইভাবে এস হচ্ছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার, পি হচ্ছে অ্যাক্টিভ এবং কিউ হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। এই সূত্রটা আপনারা দেখে রাখবেন, কিন্তু আপনারা বইয়ের সূত্র চাইলেও আসলে ব্যবহার করতে পারেন, এটা কোনো সমস্যা না। তবে যেহেতু এখানে আমরা এই বইটি ফলো করতেছি, তো সেক্ষেত্রে আমরা এখানে যে সূত্রটা ব্যবহার হয়েছে সেটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করবো, সেটাই আসলে এখানে রাখবো আর কি। তো সেক্ষেত্রে আমাদের অন্যান্য বিষয় যদি আমরা দেখি, পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে এস, আমাদের পি যেটা কিনা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, ওইখানে ছিল আমাদের অ্যাক্টিভ পাওয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার। সেটা এখানেও চলে আসছে, জাস্ট সিম্বল গুলো হয়তো বা আপনার কাছে চেঞ্জ হয়ে গেছে। এবং আরেকটা সূত্র ছিল আমাদের হচ্ছে রেজিস্ট্যান্স বাই আমাদের যে সিস্টেমে থাকা ইম্পিডেন্স, সেটা সিঙ্গেল ফেজের জন্য আমরা ভিআই কস থিটা পাওয়ার ফ্যাক্টর, এবং আমাদের এই থ্রি ফেজের জন্য হচ্ছে শুধু আমাদের √3টা গুণ হচ্ছে। এবং সেটা যদি ফেজে হয়, ফেজ ভোল্টেজ আর ফেজ কারেন্টের ক্ষেত্রে হয়, তাহলে ফেজ ভোল্টেজ কারেন্টের ক্ষেত্রে শুধু 3 গুণ হবে, আর যদি লাইন ভোল্টেজ লাইন কারেন্ট হয় তাহলে হচ্ছে √3 দ্বারা গুণ হবে। তো আমাদের সবচেয়ে বেশি আমরা যে সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে এটা। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য আমাদের ক্যাপাসিটর ক্যাপাসিটর বা কতটুকু কি পরিমাণ ক্যাপাসিটর ডেল্টা পরিমাণ কানেকশনে যুক্ত করা হয় সেটি আমাদের বের করতে হয়। তাই সেক্ষেত্রে লাইন ভোল্টেজ ক্যাপাসিটরের ফেজ ভোল্টেজ হয় সেক্ষেত্রে সি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ সি ডিভাইডেড বাই ওমেগা ভি, ভি আর এম এস স্কোয়ার। এটাকে যদি আমরা ভেঙে লিখি, ভি কিউ কিউ সি মানে যেটা চার্জ সেটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু tan θ1 মাইনাস tan θ2, আর নিচে যেটা ছিল সেটাই থাকছে। ভিআরএমএস অঙ্কে এখানে আরেকটা নোট যদি আমরা বলি যে ভিআরএমএস হচ্ছে অঙ্কে যে লাইন ভোল্টেজটা দেওয়া থাকে সেটা, এক্ষেত্রে লাইন ভোল্টেজ থেকে আলাদা √3 দ্বারা ভাগ করে ফেজ ভোল্টেজ বের করার কোনো প্রয়োজন নেই। দ্যাট মিনস হচ্ছে আমরা এই সূত্রটা বেশি ব্যবহার করব। ওকে, এটা আপনারা ম্যাথ দেখতে দেখতে বুঝে যাবেন। এখানে ওই কানেকশনের চিত্রটা দেওয়া আছে, আর কিছুই না। আবার আমাদের অ্যাপারেন্ট পাওয়ার এস ইজ ইকুয়াল টু ভি আর এম এস স্কোয়ার ডিভাইডেড বাই জেড কনজুগেটেড। জেড কনজুগেটেড হচ্ছে আমাদের কমপ্লেক্স কনজুগেটেড যে নাম্বার, বা আমাদের আম, অবাস্তব সংখ্যা আনরিয়েল নাম্বার যেটা, সেটা হচ্ছে আহ, এখানে প্রকাশ করা হচ্ছে আই ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই বি, মানে হচ্ছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার পাওয়ার যেটা সেটাকে হচ্ছে আমাদের সিস্টেমে থাকা যে ভোল্টেজ সেটা দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি কারেন্ট, বা এস ইজ ইকুয়াল টু ভিআই। আহ এখানেও একই কথা, আমাদের অ্যাপারেন্ট পাওয়ার আমরা কিভাবে পেতে পারি, বা যদি আমরা আপনারা পাওয়ার ফ্যাক্টরের যে সূত্রটা ছিল সেটাও যদি মনে রাখেন তাহলে হবে পি এফ এদিকে নিয়ে আসলে আমাদের এসটা এটা নিচে চলে যাবে, বা এসটা যদি এদিকে রাখি তাহলে কিলোওয়াট ডিভাইড বাই পাওয়ার ফ্যাক্টর। এক এক সময় এক একটা বের করতে বলে, বেশিরভাগ সময় যেহেতু পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট তো সেক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরই বের করতে বলে, কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ারও বের করতে হয়। তো তো সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে এরকম। কি হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার, সেটা সূত্র আহ, একইভাবে, জাস্ট আমরা সাইড চেঞ্জ করেছি, এটাই আর কিছু না। এটা আপনারা দেখে নিতে পারেন। এটা হচ্ছে আমরা ম্যাথ কে গেলে আবার বেশি বেশি দেখবো যে ল্যাগিং এর ক্ষেত্রে আমাদের Z5 বা জেড কিউ জেড এর যে ভ্যালু ল্যাগিং এর ক্ষেত্রে সেটা পজিটিভ হয়ে থাকে, কিন্তু আমাদের অ্যাঙ্গেল কারেন্ট সেটা নেগেটিভ হয়। আবার আমাদের কিউ যেটা আমাদের এই যে এটা রিঅ্যাক্টিভ পাওয়ার সেটা হচ্ছে আবার পজিটিভ। তো আমাদের এইটা বেশি প্রয়োজন, এটা বেশি দরকার হয়, এটা লিডিং এর ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেল পাওয়ারটা অবশ্যই নেগেটিভ হয়, মানে আপনারা দেখবেন যে এই জায়গায় যে অ্যাঙ্গেলটার কথা সেটা হচ্ছে নেগেটিভ, সেটার কথা বলা হচ্ছে। এবং আর অ্যাঙ্গেল কারেন্ট যেটা সেটা হচ্ছে অবভিয়াসলি পজিটিভ, জাস্ট ভাইস ভার্সা আর কি। তো আমরা এখন ম্যাথে ঢুকতে যাচ্ছি। আহ, এর আগেও হচ্ছে আমরা বই থেকে কিছু একটা অংশ দেখে আসবো, বইয়ের একটা অংশ আছে। আমরা যে ম্যাথটা করব সামনের দিকে, এই ম্যাথটা জানার জন্য হচ্ছে যে সূত্র আমরা পড়ে ফেলছি সেটা তো অবশ্যই কাজে দিবে। এছাড়াও আমরা কিছু আহ বিশেষ ম্যাথের জন্য আমাদের যে
থিটা, থিটার ব্যাখ্যাটা আমরা দেখে আসবো। টেন থিটা যে ব্যাখ্যাটা, সেটা সেটা ছিল হচ্ছে এই যে এখানে, এটা দেখে আসবো কি, পাওয়ার ট্রায়াঙ্গেল। ওকে। তো আমাদের পাওয়ার ট্রায়াঙ্গেলে আমরা তো জানি আমাদের কিলোওয়াট পাওয়ার, এরপর হচ্ছে আমাদের কেভিএ এবং কেভিআর এবং কেভিএ একটা পাওয়ার থাকে অ্যাপারেন্ট, যেটাই বলি। তো আমরা যে সূত্রটা ইউজ করি সেটা তো থাকেই সব সময়। এরপরে আমাদের লাস্টে যেই এইখানে ইকুয়েশনটা চলে আসে, সেটা হচ্ছে কিলোওয়াট টেন থিটা ওয়ান মাইনাস টেন থিটা টু। তো থিটা ওয়ান এবং থিটা টু এর যে ব্যাখ্যাটা সেটা একটু বলি। সেটা হচ্ছে দেখেন, আমাদের লিডিং ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ক্ষেত্রে বলা হচ্ছে এটা। দুইটা পাওয়ার ফ্যাক্টর আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এসি এবং আরেকটা হচ্ছে এবি। এবি পাওয়ার ফ্যাক্টরের যে আমাদের অভিবরাবর যে কেভিএ আছে, সেটাকে আমরা উন্নতি করতে যাচ্ছি হচ্ছে আমাদের ওসি বা কেভিএ টু তে। তো সেই ক্ষেত্রে আমাদের আগের যে থিটাটা সেটা অবভিয়াসলি বড় ছিল, থিটা বা ফাই ওয়ান যেটাই বলি, আমরা যদি থিটা ওয়ানই বলি, থিটা ওয়ানটা ছিল কত এত, আহ সেটা থেকে আমরা মাইনাস করতেছি হচ্ছে থিটা টু, যেটা কিনা হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে? তো এই পাওয়ার ফ্যাক্টর আমরা এই থিটাটাকে আবার প্রকাশ করতে পারি হচ্ছে কস কস থিটা দিয়ে বা কস ইনভার্স থিটা দিয়ে, যেটা কিনা এখানে পুরোপুরি দেওয়া নেই, কিন্তু আমরা যখন ম্যাথ করতে যাব তখন দেখতে পারবো যে এই থিটাটাকে ভেঙে লেখা হচ্ছে যে কস ইনভার্স পাওয়ার ফ্যাক্টর। আমরা যে পাওয়ার ফ্যাক্টরটাকে উন্নতি করতে যাচ্ছি বা যেখান থেকে আমাদের ভ্যালুটা ইমপ্রুভ করতে যাচ্ছি, ধরুন এখানে যদি ওবি বরাবর যে ভ্যালুটা আমরা যেটা পাচ্ছি সেটা যদি হয় 0.85 বা 80, সে আর আমরা আমরা ওসিতে আনতে চাচ্ছি, সেটার ভ্যালু হবে হচ্ছে 95, 0.95 আর কি, সরি, তো 95 না অবভিয়াসলি। ওকে, এইটা দিয়ে লেখা একটু কঠিন। তো যাই হোক, আহ, এটা হচ্ছে আমরা করে থাকবো সব সময়। তো এখানে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, দেখেন এখানে একটা অল্টারনেটর বলা হচ্ছে, আমাদের লোড বলা দেওয়া আছে কিলোওয়াট, যেটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, এবং ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরটা বলা হচ্ছে 0.6। তো আপনি ধরেন এটা মনে মনে চিন্তা করেন যে এটা হচ্ছে 0.6, এবং আপনাকে বলা হচ্ছে যে ইফ দ্য পাওয়ার ফ্যাক্টর রাইজ ইনটু ইউনিটি, ইউনিটি মানে হচ্ছে আমাদের এক করতে যাচ্ছি আমরা এই পাওয়ার ফ্যাক্টরটাকে, জিরো থেকে 6 পয়েন্ট ল্যাগিং এর থেকে আমরা ইউনিটিতে ওয়ানের উন্নতি করতে যাচ্ছি। তো হাউ মোর কিলোওয়াট ক্যান বি অল্টারনেটর সাপ্লাই ফর দ্য সেম কেভিএ লোড, আমাদের অল্টারনেটর কি পরিমাণ আমাদের কিলোওয়াট প্রয়োজন বা কিলোওয়াট সাপ্লাই দিতে হবে আমাদের যদি কেভিএ রেটিংটা সেমই থাকে। ঠিক আছে? তো এখানে দেখুন আমাদের কেভিএ আমরা বের করতে পারি কি সহজ, খুবই সহজ। আমাদের অন্যান্য যে দুইটা ভ্যালু দেওয়া আছে, আমাদের পাওয়ার ফ্যাক্টর 0.6 দেওয়া ছিল, আর কিলোওয়াট এখানে দেওয়া ছিল 300। এখান থেকে আমরা সহজে কেভিএ যে ভ্যালুটা, যেটা হচ্ছে 500 কেভিএ আমরা পেয়ে যাচ্ছি অ্যাপারেন্ট পাওয়ার। তো এরপরে আমরা জানতে চাচ্ছি যে আমাদের কিলোওয়াট, কিলোওয়াটে আমরা দেখতে দেখে আসলাম কোশ্চেনে, যেটা হচ্ছে 0.6 পাওয়ার ফ্যাক্টরের জন্য আমাদের 300 কিলোওয়াট আমাদের দিতে হচ্ছে। কোথায় দিচ্ছে হচ্ছে, আমাদের অল্টারনেটর 300 কিলোওয়াট সাপ্লাই দিচ্ছে যখন কিনা পাওয়ার ফ্যাক্টর আমাদের ল্যাগিং। ঠিক আছে? আবার এখানে একটা কথা বলে দিয়েছে, যদি সেম কেভিএ রেটিং হয়, মানে মানে হচ্ছে আমাদের অল্টারনেটর মানে ট্রান্সফরমার যেটা, সেটা সেম কেভিএ রেটিংই থাকবে, কিন্তু আমাদের অ্যাক্টিভ পাওয়ার যেটা, সেটার ভ্যালু আসলে কত হতে যাচ্ছে যদি আমরা সেটাতে ইউনিটিতে হচ্ছে কনভার্ট করি। তো যেহেতু আমাদের কেভিএ বা পাওয়ার আমাদের যে ট্রান্সফরমারের যে রেটিং ভ্যালু কেভিএ, সেটা সেমই রাখতে বলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের আর কিছু করতে হয় না, আমাদের যে কেভিএ রেটিং আমরা যেটা পেলাম, সরি, এখানে কেভিএ যেটা পেলাম, সেটাকে যদি ইউনিটিতে রূপান্তর করতে চাই, তাহলে আমাদের সূত্র অনুযায়ী চলে আসতে হচ্ছে 5 × 1, যেটা 500 কিলোওয়াট। আমাদের এই পরিমাণ কিলোওয়াট পাওয়ার আমাদের ট্রান্সফরমার হচ্ছে ডেলিভার করতে হবে। তো তখনই সে হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে উন্নত হবে, সেটা হচ্ছে আমরা বুঝতে পারছি।
তো আমাদের জানতে চেয়েছিল যে আসলে কি পরিমাণ পাওয়ার আসলে বেশি প্রয়োজন। বর্তমানে তো সে 300 কিলোওয়াটে চলছেই, কিন্তু আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে আমাদের পাওয়ারটা আরো 500-তে যদি আমরা রাখি, 500-এ রাখি, তাহলে হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর ইউনিটি যেটা শর্ত সেটা ফুলফিল করছে। তো সেটা থেকে আমরা বিয়োগ করে আমরা 200 কিলোওয়াট পেলাম। এখানে একটা নোট বলা আছে, সেটা আমরা দেখি। নোট ইমপ্রুভমেন্ট দ্য পাওয়ার ফ্যাক্টর, দ্য ইম্পর্টেন্স অফ পাওয়ার ফ্যাক্টর দ্যাট অল্টারনেটিভ ইজ ইউনিটি, দ্য কেভিএ আর অলসো কিলোওয়াট। এখানে বোঝার বিষয় হচ্ছে আমরা এই প্রথমে এই যে রেশিওটা বলে আসছি, আমরা যদি একটু উপরে যাই, আহ, যেখান থেকে আমরা আসলে সূত্রগুলো পেয়েছিলাম সেটাতে যদি আমরা যাই, তাহলে এটা বুঝতে আরো সুবিধা হবে। আমাদের বলাই হচ্ছে আহ এই যে এই সূত্রটা যদি বলি, এটাই দেখি। পারফেক্টর, আমাদের পারফেক্টটা প্রশ্নে বলা হচ্ছে যে আমাদের এই মানটা কিন্তু ওয়ান। আর আমার এই মানটা ওয়ান, আমরা অন্যান্য ভ্যালু যেটা দেখলাম ক্যালকুলেট করে, সেটাকে দিয়ে মান পেলাম কত, আমরা 500 পেয়েছি। এটা দিয়ে একটা সমস্যা। ওকে, 500। ওকে। তো আমাদের বলা হচ্ছে যে ইউনিটিতে নিয়ে আসতে, তার মানে হচ্ছে আমাদের অ্যাক্টিভ পাওয়ার এবং আমাদের অ্যাপারেন্ট পাওয়ার যেটা কেভিএ আমরা পেলাম, সেটা রেশিও করলে ওয়ান হবে। তো এটার মিনিংটা হচ্ছে আমাদের এই আমরা ইনপুটে যে পরিমাণ আহ, আমরা যে পরিমাণ সাপ্লাই দিচ্ছি, আউটপুটে যদি সেই পরিমাণ আউটপুটটা আমরা পাই, তখনই কিন্তু পাওয়ার ফ্যাক্টরের মান, ইউনিটি মানটা চলে আসে। ঠিক আছে, যেটা আমরা এখানে এই যে রেশিওটা যদি কম্পেয়ার করি তাহলে বুঝতে পারবো। এখানে কেভি এর মান যদি আমরা এখানে আনি 50, 500, 500, ওকে, 500। আর উপরে তাহলে আমাদের কি মান দিলে আমাদের এই ভ্যালুটা আসলে ওয়ান চলে আসে? উপরে অবশ্যই 500ই দিতে হবে, কেননা আমরা চাচ্ছি কি কস ফ্যাক্টর মানে পাওয়ার ফ্যাক্টরের মানটা সেটা ওয়ান হোক। তো ওইটা আমরা যদি রিভার্সলি ক্যালকুলেশন করি তাহলেও কিন্তু জিনিসটা খুব সহজেই বোঝা যায়। তো যাই হোক, এটা ছিল মানে ক্যালকুলেশনের একটি পার্ট, যে আমরা কিভাবে আসলে আমাদের পারফেক্টের মান যখন ইউনিটি করতে যাচ্ছি, তখন আমাদের কিভাবে ভ্যালুটা চলে আসে। তো ওই সূত্র থেকে আসলে এখানে চলে আসছে যে 500 মান, এবং আমাদের এক্সট্রা যেটা যাচ্ছে সেটা হচ্ছে 200 কিলো ওয়াট। ওকে। এখানে হচ্ছে সেই কথাগুলো ব্যাখ্যা করা আছে। যাই হোক, এরপরে আমরা যদি যাই 6.2, আমাদের এই ম্যাথটা আমরা আমাদের যে রনি পাল ভাইয়ের যে বই আছে সেখানে যদি দেখি, তাহলে এই এত বড় ক্যালকুলেশন ওরা কখনোই করেনি, এবং আমাদেরও করার সুযোগ আসলে নেই। তো এখানে আমরা দেখবো যে ওই সূত্রটা ব্যবহার করে কিভাবে আসলে চলে আসছে। আমরা ওইটাতে যাই। ও আচ্ছা, এই ম্যাথটা আসলে পরে আহ, এটা কি আগে দেখিয়ে দেবো কিনা? আহ, আচ্ছা, হ্যাঁ, এই যে আহ, আমাদের সরি, আমি হচ্ছে এই ম্যাটার কথা বলতেছিলাম, যেটা কিনা এক্সাম্পল 6.2, ক্যাপাসিটি রিকোয়ার্ড টু ইমপ্রুভমেন্ট পাওয়ার ফ্যাক্টর, এই টাইপে পড়েছে। ঠিক আছে। এটাও কিন্তু এই যে 6.2, 0.6, 0.9 ল্যাগিং এ আমরা দেখতে পাচ্ছি, এবং 0.9 ল্যাগিং। ওকে, আরো অন্যান্য সবকিছু তথ্য মিলে এখানে দেখুন এই জিনিসটা কিন্তু এক লাইনে চলে আসছে। এবং আমরা যখন এই বইটা ফলো করতেছিলাম তখন কিন্তু এই সূত্রগুলো বলা হয়েছিল। তো এখানে এই যে টেন থিটার যে ভ্যালুটা, যেটা কিনা আমি হচ্ছে উপরে দেখানোর চেষ্টা করেছিলাম, টেন থিটার ভ্যালুটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে বললাম যে এইটা এভাবে বদলে যাচ্ছে আর কি, কস ইনভার্স 0.7 চলে আসবে এই যে পাওয়ার ফ্যাক্টর। আর আমরা যেটাতে উন্নতি করতে চাচ্ছি সেটা হচ্ছে 0.9 পাওয়ার ফ্যাক্টর। ওকে, এভাবে হচ্ছে চলে আসবে। আর অন্যান্য ভ্যালু গুলো আমরা কিন্তু জানি, যেমন পি এখানে দেওয়া আছে যে আমরা যদি একদম প্রথম থেকে একটু শুরু করি, এই ম্যাথটাই এখানে থেকে দেখে দিই। আবার যদি আবার চলে আসে আমরা আবার রিপিট করবো, সমস্যা নেই। আমরা জুম করি। এটা দেখে আমরা হচ্ছে আমাদের বইয়ের অংশটা যাব, কারণ
ওইটার একটু দেখার দরকার প্রয়োজন আছে। তো এখানে বলা হচ্ছে যে সিঙ্গেল ফেজ মোটর ইজ কানেক্টেড টু 400 voltage and 500 frequency and takes uh, 31.7 ampere at the power factor 0.7 lagging. Calculate the capacitance required in the parallel with the motor to rise the power factor 0.9 lagging. আমাদের জানতে চাওয়া হচ্ছে আমরা যদি পাওয়ার ফ্যাক্টরটা 0.9-এ উন্নতি করতে চাই তাহলে আমাদের কি পরিমাণ ক্যাপাসিটেন্স প্যারালালে সংযোগের প্রয়োজন মোটরের সাথে। অন্যান্য সব ভ্যালুর মতোই এরকম ভ্যালু গুলো দেওয়া আছে আমাদের। সূত্রটা যদি এরকম হয় এবং ভাঙার পরে এরকম হলে আমাদের আহ ভোল্টেজ, আমাদের পি, যেটা পাওয়ার, যেটা পাওয়ারটা আমরা কিভাবে ভেঙে ফেলতে পারি। আমরা ভেঙে ফেলতে পারি, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে আই, আর বর্তমানে যে পাওয়ার ফ্যাক্টরটা চলমান, যে অবস্থায় চলমান আছে সেটা হচ্ছে কস থিটা বা পিএফ যদি আমি বলি, পিএফ সরাসরি বিআইপিএ বা বিআই কস থিটার যে ভ্যালুটা যেটা হচ্ছে 0.7, এটা হচ্ছে পি টোটাল। এইভাবে আমরা হচ্ছে টোটাল পিটা পাচ্ছি, এটা হচ্ছে টোটাল পি। এবং টেন থিটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে 10 কস ইনভার্স 0.7 মাইনাস 10 কস ইনভার্স আমাদের যে পারফেক্টের উন্নতি করতে যাচ্ছি সেটা 0.9। এরপরে আর ওমেগা হচ্ছে আমাদের, আমরা জানি টু 2 পাই, যেটা 2 পাই, 2 পাই এবং আমাদের যে ফ্রিকোয়েন্সি 2 পাই এফ, ওমেগাকে ভাঙলে আমরা যেটা পাই 2 পাই এফ। এবং আমাদের ভিআরএমএস ভ্যালু, যেটা কিনা আমরা যখন থিওরি ব্যাখ্যা করেছিলাম তখন বলেছিলাম যে যেটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে সেটাই, সেটাকে আবার আমাদের 3 দ্বারা ভাগ করার কোনো প্রয়োজন নেই। সেটাই ভিআরএমএস ভ্যালু, আমাদের ফেজ ভোল্টেজে রূপান্তর করার প্রয়োজন নেই। এখানে দেখুন ফেজ ফেজ মোটর কানেক্টেড, মানে এটা হচ্ছে আমাদের ফেজ ভোল্টেজ সরাসরি বলা আছে। তো এই ভ্যালুগুলো যখন আমরা বসিয়ে দেই তখন হচ্ছে আমরা যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে 94.3 মাইক্রো ফ্যারাডে। এবং এটাই answer। এখানে দেখুন এটা অনেক কম সময়ে এবং অনেক আহ, কম জায়গাতে আমরা এই ম্যাথটা করে ফেলতে পারছি, কিন্তু আমাদের বইতে যদি আমরা যাই তাহলে এটা অনেক বড় একটা অংশ আমাদের করতে হয়। আহ, তো এখানে ওকে, এখানে যদি আমরা চিত্র সহকারে আমরা জাস্ট ওভারভিউ দিব যে এটা কিভাবে হয়ে আসছে। এখানে এই মোটর আমাদের কোশ্চেনটা সেমই, এবং কোশ্চেনে যেসব ভ্যালু গুলো দেওয়া আছে সেখানে এইগুলো ফিগার গুলো আঁকানো হয়েছে। এবং আইএম মানে হচ্ছে আমাদের বর্তমানে যে, চেঞ্জ করতে হবে, এটা দিয়ে লেখা যায় না। ওকে, ওকে, সরি, ওকে। আইএম মোটর যেটা সেটা হচ্ছে আমাদের মোটরে বর্তমানে যে পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে এবং আমাদের পাওয়ার ফ্যাক্টর যদি যেটাই বলি সেটা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে সেটা হচ্ছে 5M দ্বারা আমরা প্রকাশ করতেছি এখানে। তো এখানে ভেঙে ভেঙে করা হয়েছে যে আমরা আই এর ভ্যালু বের করব মোটরের, আমাদের রিয়েক্টিভ কম্পোনেন্ট আই, এবং আমরা কি আমরা আসলে কি পরিমাণ কারেন্ট চাচ্ছি আমাদের আহ, বর্তমান পাওয়ার ফ্যাক্টর, যেটা আমরা 0.9 পাওয়ার ফ্যাক্টরের জন্য কি পরিমাণ কারেন্ট হচ্ছে ফ্লো করতেছে, এগুলা হচ্ছে ভেঙে ভেঙে করা হচ্ছে। যে যখন আমরা আইএম কস থিটা বা আইএম সাইন থিটা এগুলো যখন আমরা রেশিও করে ফেলি তখনই কিন্তু হচ্ছে আমাদের এই যে এই অংশটা চলে আসে। আহ, আমরা জানি সাইন থিটা এবং কস থিটার সাথে রেশিওর সাথে একটা টেন থিটার একটা সম্পর্ক আছে, এবং টেন থিটার সাথে আবার হচ্ছে কস ইনভার্সের একটা সম্পর্ক আছে। তো যখন আমরা এই সম্পর্কগুলো একত্রে করি তখন হচ্ছে আমাদের এই সূত্রটা চলে আসে, যেটা কিনা আমরা সবসময় ইমপ্লিমেন্ট করব। আর এখানে যেটা আমাদের বলা হচ্ছে দেখুন আমাদের সূত্র অনুযায়ী আমরা আইএম থেকে আইতে চলে আসতে যাচ্ছি, এবং আইসি তে আমাদের দেওয়া আছে আমাদের ক্যাপাসিটেন্স কারেন্ট, যেটা সেটা আমরা হচ্ছে উপরের দিকে থাকে, এটা আমরা জানি ডায়াগ্রাম থেকে বুঝতে পারতেছি। তো আহ, আমরা যদি রেফারেন্স, আমরা যদি, সরি,
আমরা যদি রেফারেন্স টু দ্য ফেজর ডায়াগ্রাম যদি 0.69 ধরি, তাহলে হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট কোনটা। আমাদের অ্যাক্টিভ কম্পোনেন্ট আমরা মোটরে যেটা ব্যবহার করতেছি সেটার কারেন্ট বের করতে হলে আমরা জানি আই এম ইজিক্যাল টু আই এম কস থিটা। আমাদের যে এখন বর্তমানে যে পরিমাণ কারেন্ট সে নিচ্ছে সেটা সাথে পাওয়ার ফ্যাক্টর গুণ করলে আমরা অ্যাক্টিভ কম্পোনেন্ট বা অ্যাক্টিভ কারেন্টটা পেয়ে যাচ্ছি। আবার আমাদের যেটা আমরা পাওয়ার ফ্যাক্টর 0.9 ল্যাগিং এর জন্য আমরা আমরা দুইটা অ্যাক্টিভ কম্পোনেন্ট পাবো এখানে। একটা হচ্ছে মোটরের জন্য বর্তমানে চলমান অবস্থায়, এবং আমরা যেটা যে উন্নতি করতে যাচ্ছি পাওয়ার ফ্যাক্টর 0.9-এ সেটার জন্য। তো যেহেতু আমাদের আই মানে পরবর্তী আই যেটা আমরা উন্নতি করতে যাচ্ছি সেটার ই নাই, আমাদের ভ্যালু নাই, সেটাই আমাদের বের করতে হবে। তো সেটার ক্ষেত্রে আমরা হচ্ছে কস থিটার মানটা যেহেতু জানি, জাস্ট আই ইজ ইকুয়াল টু 0.9, সেটাই আমরা ভ্যালুটা জেনে ফেলতেছি। এখন ও এ আমরা যদি রিপ্রেজেন্ট করি দ্যাট, তাহলে হচ্ছে আমাদের ও এ আমরা ও এ যদি আমরা বের করি, সরি, ও এ ও এ বলতেছে হচ্ছে এইটা। ওকে, ও এর রেশিও করতে গেলে আমরা যে আই যদি বের করতে চাই, আই কোনটা হচ্ছে এইটা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের এই দুইটার যদি আমরা রেশিও বের করি, এই 0. আমাদের হচ্ছে 22.19 অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই আমাদের হচ্ছে এই আই। যেহেতু আমাদের অ্যাক্টিভ কারেন্ট যেটা সেটার রেশিও বের করলে এভাবেই চলে আসে। তো সেই ক্ষেত্রে আমরা আই এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি, যেটা কিনা হচ্ছে 24.65 অ্যাম্পিয়ার। এরপরে আমরা রিয়েক্টিভ কম্পোনেন্ট একইভাবে বের করব। রিয়েক্টিভ কম্পোনেন্টের সাথে আমরা যখন প্রথম দিকে সেশন শুরু করেছিলাম আমরা বলেছিলাম আমাদের রিয়েক্টিভ কম্পোনেন্টের যার সাথেই সম্পর্ক থাকুক সেটা কিন্তু সাইনের সাথে সম্পর্কিত। যেটা আমরা দুইটা অ্যাক্টিভ কারেন্ট পাবো এবং দুইটা রিয়েক্টিভের কম্পোনেন্টেরও কারেন্ট পাবো, এই যেটা। আর এটা কি আমরা কনজুগেটেড ফর্ম নিব অবশ্যই, 0.7। আবার রিয়েক্টিভের ক্ষেত্রেও একইভাবে। তো এইভাবে যদি আমরা করি তাহলে দুইটা কারেন্ট পেয়ে গেলাম। এখন আমরা যদি এই যে আমাদের এই কার্শফ কারেন্ট ল ইউজ করি, তো সেই ক্ষেত্রে আইসি ইজিক্যাল টু যে সূত্র, রিয়েক্টিভ কম্পোনেন্ট পাওয়ার, সরি, কার্শফ ল না, আমাদের যদি আইসি বের করতে হয় তাহলে আমরা কি করতেছি, আমাদের রিয়েক্টিভ কম্পোনেন্ট পাওয়ার আইএম, আইএম থেকে আমরা যদি আই আমাদের যে আই, সরি, এটা স্টপ করতেছি কেন? আচ্ছা, রিয়েক্টিভ কম্পোনেন্ট আই মানে মোটরের যে কারেন্ট সেটার থেকে যদি আমাদের রিয়েক্টিভ কম্পোনেন্ট আইটা বিয়োগ করে ফেলি, তাহলে আমরা যে কারেন্টটা পাই সেটাই কিন্তু হচ্ছে আমাদের ক্যাপাসিটরের জন্য ক্যাপাসিটেন্স কারেন্ট। আইসি আমরা আবার আইসি ইজ ইকুয়াল টু জানি ভি ডিভাইডেড বাই এক্স, এক্সসি। ক্যাপাসিটেন্স ক্যাপাসিটেন্সের জন্য এক্সি, এবং এটা যদি আমরা ভাঙি, এক্সি এক্সি বের করতে গেলে হচ্ছে আমাদের 2 পাই এফ সি। আইসির ভ্যালু আমরা এখান থেকে নিয়ে আসতেছি, এই যে এটা। আর এর বাকি ভ্যালু গুলো কিন্তু আমরা এদের দেওয়া আছে, যে 400 ভোল্টেজে সে অ্যাপ্লিকেবল করতেছিল। কোথায়, এই যে 400 ভোল্টেজে অ্যাপ্লিকেবল করতেছে আমাদের 50 হার্জে সে অপারেট করতেছে। এবং আমাদের আরেকটা কি আছে, আহ হ্যাঁ একটু, তো এইখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে এই 94.3 মাইক্রোফ্যারাডে। দেখুন এখানে অনেক বড় একটা বিষয় এখানে আমাদের। আমরা যদি আবার একটু ওভারভিউ করি, আমাদের কি হচ্ছে, হ্যাঁ, আমরা দুইটা কারেন্ট বের করতেছি। আহ, আহ, দুইটা পাওয়ার ফ্যাক্টরের জন্য দুইটা দুইটা করে চারটা কারেন্ট বের করতেছি। তো একটি কারেন্টের ভ্যালু তো অবশ্যই দেওয়া আছে, অবশ্য এখানে দেওয়া আছে। সেটার সাথে পাওয়ার ফ্যাক্টর গুণ করে আমরা প্রথমে পাচ্ছি অ্যাক্টিভ কম্পোনেন্টের মানে মোটরের যে কারেন্ট সেটা, এরপরে অ্যাক্টিভ কম্পোনেন্ট যেটাতে আমরা উন্নতি করতে যাচ্ছি, যেটা হচ্ছে 0.9 ফ্যাক্টরের জন্য। একটা হচ্ছে অ্যাক্টিভের জন্য আমরা বের করতেছি, এবং আরেকটা হচ্ছে রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট আইএন, আইএন এর জন্য বের করতেছি। তো সেক্ষেত্রে সাইন থিটা আমাদের একটা ফ্যাক্টর চলে আসছে, সাইন থিটা দ্বারা আমরা করতেছি, সাইন থিটা আবার কনজুগেটেড নিতে হচ্ছে। এটা ব্যাখ্যাটা এবার এখানে দেওয়া আছে, এই যে আইএমটা আমরা কিভাবে বের করেছি সেটা দেওয়া আছে। তো এরপরে আমরা কি করতেছি, আমাদের আইসি,
আইসি বের করতে হচ্ছে, কারণ কি আমাদের আইসি বের করলেই হচ্ছে আমরা যে এক্সি, আমাদের যে পরিমাণ সি ক্যাপাসিটেন্স বা এই যে এসি, এসি আমরা বের করতে পারবো। তো এই কারণে আইসি বের করতে হচ্ছে। আইসি বের করার জন্য আমাদের এই দুইটা কারেন্ট, অ্যাক্টিভ কম্পোনেন্ট এবং রিঅ্যাক্টিভ কম্পোনেন্টের কারেন্ট বের করতে হচ্ছে। এই দুইটা কারেন্ট আমরা এইভাবে বিয়োগ করে এরপর হচ্ছে আইসি ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তো এটা একটা বড় এবং জটিলও বলা যায় আমাদের ইয়ের জন্য, কিন্তু আসলে হচ্ছে কমপ্লেক্স কমপ্লেক্সিটি এড়ানোর জন্য আমরা যদি এই কস থিটা বা কস এবং সাইন থিটার যে রেশিও, সেটাকে এর সাথে যে আমাদের টেন থিটার সম্পর্ক, সেটা যদি দিয়ে করে ফেলি তাহলে আমাদের খুবই সুবিধা হয়, যেটা কিনা এখানে করা হয়েছে। এবং আমরা ম্যাথ গুলো আসলে এই ম্যাথ আমাদের এই সূত্র যেটা আমরা যেটা এখানে ব্যবহার করছি সেটা দিয়ে আসলে চলমান করব। এই যে এখানে আমরা যদি বের করে ফেলি তখন এইসব জায়গা থেকেও আমাদের কি আইসি বা আইসি আইএম এগুলোর কারেন্ট একসাথে যোগ বিয়োগ হয়ে, উপরের ক্যালকুলেশনটা একসাথে যোগ বিয়োগ হয়ে তারপরে আমাদের এই ভিআরএমএস দিয়ে যদি ভাগ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের সহজেই এই ক্যাপাসিটেন্সের কি পরিমাণ ক্যাপাসিটেন্স আমাদের প্যারালাল সংযুক্ত করতে হবে সেটার ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি। তো এইটা আসছে আসলে এই যে এইভাবে রেশিও আমাদের ত্রিকোণমিতি যে রেশিও, ট্রায়াঙ্গেল রেশিও, সেখান থেকে আমরা এটাকে সংক্ষিপ্ত করে আহ, আমাদের এখানে ব্যবহার করেছে। এইটা ভিকে ম্যাথার বইয়ে পাবেন না, এটা আরেকটা বই আছে। তো ওই বইটাতে আসলে সরাসরি এইভাবে আমাদের সূত্রগুলা ব্যবহার করা হয়েছে। তো আমাদের এইখান আমাদের ভিকে ম্যাথার বইটাতে হচ্ছে ইলাবোরেট করা হয়েছে। এলাবোরেটর সুবিধা হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আসলে কোথা থেকে কি হচ্ছে, আমাদের ডায়াগ্রাম গুলো দেওয়া থাকে, কিন্তু আসলে বোঝার জন্য হলে বিকে ম্যাথার বই অবশ্যই ভালো। আর আপনার হচ্ছে প্রতিযোগিতামূলক বইয়ের ক্ষেত্রে আপনাকে এভাবেই আসলে ম্যাথ গুলো করে আসতে হবে। তো আমরা টাইপ টু তে যাওয়ার টাইপ টু হচ্ছে 6.2 ম্যাথটা চলে আসছিল প্রথমে, এই কারণে এই ম্যাথটা করলাম। আমরা একদমই প্রথমের থেকে ম্যাথটা শুরু করব আমাদের, আহ, যেটা কিনা হচ্ছে এস ইজ ইকুয়াল টু বি স্কোয়ার, পি স্কোয়ার যেটাই আমরা বলি সেটা। আমরা আরেকবার লাস্ট সূত্রটা দেখে আসি। সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এস হচ্ছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার, পি হচ্ছে আমাদের অ্যাক্টিভ পাওয়ার এবং কিউ হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার। ওকে। তো আমাদের প্রথম যে টাইপ সেটা হচ্ছে আমাদের প্রথম যে টাইপ সেটা হচ্ছে বেসিক পাওয়ার ট্রায়াঙ্গেল। আমরা যেটা দেখে আসছি এই যে আমাদের অ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার এইসব জায়গা দিয়ে যেগুলো পাওয়ার থাকে এগুলা। তো এখানে আহ আমাদের সামনে যে পরীক্ষাটা সেটা চলে আসতেছে ওয়েস্ট জোন পাওয়ারের, ওয়েস্ট জোন বা ওজোপাটক আমরা যেটাই বলি, সেই পরীক্ষাটাই সামনে রেখে আমরা হচ্ছে আজকের এই টপিকটা ধরেছি। তো প্রথমেই যে ম্যাথটা সেটা ওই টপিকের উপর, এই এই প্রতিষ্ঠানের নিয়ে, যেটা কিনা 2014-তে কুয়েটে চলে আসছে। তো আমাদের এখানে দেখুন, ইফ দ্য অ্যাপারেন্ট পাওয়ার এখানে বলা আছে এস ইজ আমাদের হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভি এ, অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে আমাদের 16 ওয়াট, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রিঅ্যাক্টিভ পাওয়ার। এটা খুবই সহজ একটি ম্যাথ। এবং এন্ড দা হোয়াট ইজ দ্য পাওয়ার ফ্যাক্টর, আমরা পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে জানি হচ্ছে আহ, আহ, আমাদের পি এফ ইজ ইকুয়াল টু পি বাই এস, বা কস থিটা ইজ ইকুয়াল টু পি বাই এস, যেটা এটা। আর কিউ এর মান আমরা কিভাবে পারবো, আমাদের উপরে যে ত্রিকোণমিতির সূত্র ছিল বা পিথাগোরাসের যে সূত্র সেখান থেকে যদি আমরা পাই। আমাদের এখানে মনে রাখার বিষয়টা হচ্ছে কোন এলিমেন্ট দ্বারা কি বোঝানো হচ্ছে। এস এস দ্বারা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার বোঝানো হচ্ছে, অ্যাক্টিভ পাওয়ার দ্বারা পি, আর কিউ হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। এই ভ্যালুগুলো যদি এখানে বসিয়ে দিই তাহলে হচ্ছে আমরা আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার যেটা সেটার ভ্যালু পেয়ে যাচ্ছি। এরপরে কস থিটার ভ্যালু এখানে এইভাবে পেয়ে যাচ্ছি। এরপরে আমরা আমাদের লোড, আরেকটা ম্যাথ যেটা আসছে যে বিপিডিপি তে 2010-এ, আমাদের লোড রিসিভ টেন টেন 10,000 VA at 0.70 power factor. Find the average power taken by the load and total reactive power. এখন এখানে হচ্ছে আমাদের অ্যাক্টিভ পাওয়ার পি এর ভ্যালু বের করতে বলছে। আমাদের এস এর ভ্যালু দেওয়া আছে যেটা কিনা হচ্ছে 10,000,
পিএফ পাওয়ার ফ্যাক্টর কস থিটার ভ্যালুও দেওয়া আছে, আর সেখান থেকে আমরা এভারেজ পাওয়ার টেকেন বাই দ্য লোড, মানে আমরা লোড সাইডে কি পরিমাণ পাওয়ার পাচ্ছি, যেটা কিনা আমরা অ্যাক্টিভ পাওয়ার, তারপরে এভারেজ পাওয়ার, এবং হচ্ছে আরেকটা কি বলি, এটা হচ্ছে এই যে রিয়েল পাওয়ার। এই দেখুন এখানে বলতে না বলতে এই যে আমাদের এভারেজ পাওয়ারের কথা চলে আসছে। তো এই তিনটা নাম আসলে সেমই, মানে সমগতীয় বা সমার্থক শব্দ বলতে পারেন। তো এটা আমাদের জানতে চাওয়া হচ্ছে, মানে অ্যাক্টিভ পাওয়ারের কথা জানতে চাওয়া হচ্ছে। টোটাল রিয়েক্টিভ পাওয়ারের ক্ষেত্রে আমরা ওই সেম সূত্র ব্যবহার করব। আহ, আহ, এমন আসলে প্রয়োজন নেই যে আপনি যেভাবে এখানেই করা হয়েছে এভাবেই করতে হবে। আপনি এই সূত্রটা মনে রাখবেন, বা এই যে আমাদের বেসিক যে সূত্র সেটা মনে রাখবেন, এবং এখানে থেকে যেসব ভ্যালু গুলো আপনি পাচ্ছেন সেটা আপনি নিজের মতো করে সাজাবেন। এখানে অনেকভাবেই করা যায় ম্যাথ। বইয়ের ক্ষেত্রে বইয়ে দেখা যাচ্ছে অনেক সময় জটিল ভাবে করা হচ্ছে, তো আপনি আহ মূল সূত্রগুলো মনে রাখবেন এবং যেখান থেকে যে ভ্যালু নিয়ে আপনি কাজ করতে পারেন সেটা সেভাবেই করবেন। তো এখানেও এইভাবে কিউ এর মানটা আমরা পেয়ে গেলাম, যেটা কিনা হচ্ছে 70705। এরপরে আমাদের প্রথম যে ম্যাথ, সেটা হচ্ছে এক্সাম্পল 6.1 বিকে ম্যাথড, এবং এই ম্যাথটাও চলে আসছিল কোনো একটা এক্সামে অবশ্যই, যেখানে বলা হচ্ছে আমাদের অ্যাক্টিভ পাওয়ার, এভারেজ পাওয়ার বা রিয়েল পাওয়ার সেটা হচ্ছে 60 কিলো ওয়াটে আমাদের সাপ্লাই লোডে আমরা পাচ্ছি। পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.6। এবং পাওয়ার ফ্যাক্টর আমাদেরকে বলা হচ্ছে ইউনিটিতে আমাদের লেভেল আপ করার। আমরা যেটা কিছুক্ষণ আগে দেখলাম সেই ম্যাথটাই, ওইখানেও কিন্তু অনেক এলাবোরেট করা হয়েছে। আর এরপরে বলা হচ্ছে যে আমাদের হ্যাঁ, যে আমাদের কেভিএ, মানে আমাদের যদি কেভিএ রেটিংটা সেম থাকে তাহলে আমাদের কি পরিমাণ পাওয়ার আসলে প্রয়োজন, যেটা আমরা কিছুক্ষণ আগে করলাম। তো আপনি চাইলে ওইভাবেও করতে পারেন এবং এভাবে করতে পারেন। আমার মনে হয় যে আপনার যেভাবে সুবিধা মানে এভাবেও করতে পারেন। পি ইজিক্যাল টু এস এস কস থিটা, বা যেটাই বলেন, পি ইজিক্যাল টু এস কস থিটা, পি ইজিক্যাল টু পিআই কস থিটা। সেখান থেকে আপনি এই সূত্রটা পেয়ে গেলেন। আর এখানে 200 কিলোওয়াট আমাদের অতিরিক্ত প্রয়োজন, সেটা আপনি বলে দিন। ওকে, আমাদের সিঙ্গেল ফেজ আরেকটা ম্যাথ আসছে, যেটা পি অফ আমাদের 2016 সালে চলে আসছে। এখানে মোটর ইফিসিয়েন্সি বলা হচ্ছে। মোটর ইফিসিয়েন্সি যখন দেওয়া থাকে তখন আমাদের পি ইন পিন আউটের একটা বিষয় থাকে, সেখান থেকে আমরা সহজে পি অ্যাক্টিভ পাওয়ার বা আমরা যেটা বলি অ্যাভারেজ পাওয়ার সেটা বের করে আনতে পারি। তো দেখি আমাদের কি বলা হচ্ছে এখানে। কিলোওয়াট দেওয়া আছে, আহ, আমাদের সিঙ্গেল ফেজে জিরো, সিঙ্গেল সিঙ্গেল ফেজ অফ 0.72 কিলোওয়াট, যেটা অপারেট করতেছে 400 ভোল্ট voltage motor has 85% efficiency at 0.85 power factor lagging. Find KVA output, আমাদের কিলোওয়াট জানতে চাওয়া হচ্ছে, মানে হচ্ছে কেভিএ এস জানতে চাওয়া হচ্ছে, অ্যাপারেন্ট পাওয়ার এন্ড রিয়েক্টিভ পাওয়ার কম্পোনেন্ট অফ দা কারেন্ট, আমাদের কি পরিমাণ কারেন্ট রিয়েক্টিভ কম্পোনেন্টে, রিয়েক্টিভ কম্পোনেন্ট সেটা জানতে চাওয়া হচ্ছে, এবং রিয়েক্টিভ কারেন্ট আর কি, সরি কারেন্ট জানতে চাওয়া হচ্ছে, এবং হচ্ছে আমাদের কেভিআর ও জানতে চাওয়া হচ্ছে। আমাদের দেওয়া আছে হচ্ছে আউটপুট। আউটপুট থেকে আমরা ইনপুটটা সহজে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আউটপুট থেকে আমরা এখানে ইনপুটটা সহজেই পেয়ে যাচ্ছি, কেননা আমাদের ইফিসিয়েন্সি দেওয়া আছে। আমরা জানি কি পি ইফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু পি আউটপুট বাই পি ইনপুট। সেটাকে আমরা যদি এভাবে লিখি তাহলে ইফিসিয়েন্সিটা নিচে চলে আসছে, যেটার ভ্যালু দেওয়া আছে 85%। 85% করলে অবশ্যই 0.85%ই হয়। আর পিন এর ভ্যালু আমরা যেটা পাই সেটা হচ্ছে 8.73 কিলোওয়াট। এমন না যে এই ম্যাথটা আপনি অন্যভাবে করতে পারবেন না, তো আমি এখানে যেভাবে বর্ণনা করা হচ্ছে সেভাবে আমি বলে যাচ্ছি। ওকে, সো এস ইন ইজ ইকুয়াল টু কি আমরা জানি, পি ইজ ইকুয়াল টু পি ইন বাই এস ইন। ওকে, পাওয়ার ফ্যাক্টরের থেকে আমরা জানি যে আমাদের অ্যাক্টিভ পাওয়ার ডিভাইডেড বাই অ্যাপারেন্ট পাওয়ার থেকে আমরা পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু বের করতাম। সেখান থেকে আমরা অ্যাপারেন্ট পাওয়ারটা থেকে যদি এস এদিকে নিয়ে চলে আসি তাহলে অন্যান্য ভ্যালুগুলো আমাদের এখানে বর্তমানে আমরা পেয়ে গেছি। অ্যাক্টিভ পাওয়ার পি ইন
এবং পাওয়ার ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে আমাদের 0.8। সেটা সেটা থেকে আমরা হচ্ছে আমাদের কেভি আউটপুট যেটা আমরা সেটা পেয়ে গেলাম। এরপরে আমাদের কেভিআর যেটা সেটা বের করতে হচ্ছে, আমাদের কারেন্ট বের করতে হলে আসলে আগে কেভিআরটা বের করতে হবে। এই কারণে আমরা আগে 3 নাম্বারটা করেছি, বা এখানে 3 নাম্বারটা দেখানো হয়েছে। সেটা হচ্ছে আমাদের প্রথমে যে সূত্রটা আমরা দেখে আসছিলাম, এস এস ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার। সেই সূত্র থেকে এটাকে যদি এভাবে এই পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে কিউ রুট ওভার এস স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। অন্যান্য সব ভ্যালুগুলো আমরা যদি এখানে বসিয়ে দিই, এই যে এই ভ্যালু এবং এই ভ্যালু এটা যদি বসিয়ে দিই তাহলে হচ্ছে আমরা আমাদের কেভিআর যেটা সেটা পেয়ে যাচ্ছি। এরপরে আমাদের রিয়েক্টিভ কারেন্ট যেটা, আমরা ওই যে আমাদের পিকে মেথড যে বইটা আছে সেটা সেখানে দেখে আসছি, আমাদের রিয়েক্টিভ কারেন্ট বের করতে হলে আমাদের আহ, যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আমাদের সাইন থিটার ভ্যালুটা লাগে। সাইন থিটার ভ্যালু আমরা সহজে বের করে ফেলতে পারি। আমাদের যেহেতু কস থিটার ভ্যালুটা দেওয়া আছে সেখান থেকে আমরা চেপেই সহজেই আমরা সাইন থিটার ভ্যালুটা বসিয়ে দিতে পারি। তো সেখানে কি হচ্ছে, সাইন থিটা ইজ ইকুয়াল টু ভি আই সাইন থিটা ডিভাইডেড বাই ভি। এটা কিভাবে লেখা যাবে, কিউ ইজ ইকুয়াল টু কিউ ইজ আমাদের কিউ ডিভাইডেড বাই ভি এভাবেও করা যায়, যেটাতে হচ্ছে আমাদের কিউ এর ভ্যালু দেওয়া আছে আমরা পেয়েছি আমরা আগে, এবং ভোল্টেজের ভ্যালু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি রিঅ্যাক্টিভ কারেন্টের জন্য সাইন সাইন থিটা। ওকে, তো সেখান থেকে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে কত, 13.52 অ্যাম্পিয়ার। এটা কিলো অ্যাম্পিয়ারে ছিল, আপনি যেভাবে রাখেন সেভাবেই অ্যান্সার হবে, সমস্যা নেই। ওকে, এরপরে আমাদের একই ম্যাথ আসলে, যদি বলি পি ইজ ইকুয়াল টু, আমাদের জানতে চাওয়া হচ্ছে সেম জিনিসই আসলে, এই যে ফাইন্ড দ্য রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাক্টেন্স অফ দ্য সার্কিট। আচ্ছা, এটা একটু নতুন, কিন্তু আসলে সেম ধাঁচেরই অঙ্ক। তো এটা চলে আসছিল বিটিসিএল এ। আমরা দেখি কিভাবে করা হচ্ছে। এখানে বলা হচ্ছে ইন্ডাকটিভ লোড যেটা দেওয়া আছে, যেটা 240 ভোল্ট আরএমএস ভোল্টেজ দেওয়া আছে, এবং এভারেজ পাওয়ার যেটা হচ্ছে 10 কিলোওয়াট এট 0.85 পাওয়ার ফ্যাক্টর ইন্ডাকটিভ লোডের জন্য। ওকে, তো এখানে আমাদের ইম্পিডেন্সটা যদি আমরা জেনে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের রিয়েক্টিভ রেজিস্ট্যান্স এবং রিয়েক্ট্যান্সের যে ভ্যালুটা সেটা আমরা জেনে ফেলতে পারবো। কারণ কি আমরা জানি পি ইজিক্যাল টু ভিআর এর একটা সূত্র ছিল অবশ্যই, এবং ইম্পিডেন্সের জন্য আমাদের যে সূত্রটা ছিল সেটাও কিন্তু এই যে ভি ডিভাইডেড বাই আই। ওকে, ভি ডিভাইডেড বাই আই, এবং আরেকটা অংশ ছিল হচ্ছে কস থিটা, পাওয়ার ফ্যাক্টর আর কি যেটা। ও আচ্ছা, এটা এখানে দেওয়া আছে। সো আমরা যদি আগে আইটা বের করে নিই, আমাদের আইটার প্রয়োজন হবে। এখানে পি ভ্যালু যেটা সেটা দেওয়া আছে হচ্ছে 10 কিলোওয়াট বা রিয়েল পাওয়ার। এখানে বলা হচ্ছে আমরা যেটা একদম প্রথমে দিয়ে আসছি, সমার্থক শব্দ এভারেজ পাওয়ার। সেখান থেকে আমরা আইটা পেয়ে গেলাম। আর ভি এর মান তো এখানে দেওয়া ছিল, এই যে কস থিটার মানও দেওয়া আছে 0.8। সেখান থেকে আমরা আই পেয়ে গেলে আমাদের ইনফিডেন্সের জন্য লাগবে ভি, যেটার ভ্যালু আমরা অলরেডি জানি। আই এর ভ্যালু আমরা মাত্র পেয়ে গেছি, এবং কস থিটার যে ভ্যালু সেটা হচ্ছে কত, 0.85 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। তো এখান থেকে আমরা যখন এই অংশটা পাই সেটা হচ্ছে ডিগ্রি আকারে পাই, সেটা আমরা ক্যালকুলেটর চেপে খুব সহজেই আমরা এটাকে কনজুগেটেড বা হচ্ছে আমাদের অবাস্তব সংখ্যাতে রূপান্তর করতে পারি। সেখান থেকেই কিন্তু আমরা রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সের ভ্যালু পেয়ে যাই। আমাদের প্রথম যে এইসব অবাস্তব আমাদের আনরিয়েল নাম্বারের ক্ষেত্রে প্রথম যে অংশটি থাকে সেটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার বা রেজিস্ট্যান্সের ভ্যালু, আমাদের যেটা কিনা পাওয়ার পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে যদি বলি তাহলে সেটা হচ্ছে অ্যাক্টিভলি ইউজ হয়। এবং যেটাতে লস হয় ইন্ডাকটিভ বা ক্যাপাসিটি যে লোড,
বা ক্যাপাসিটেন্স, যেটা মিলে যেটা লস হয়, যেটাকে আমরা রিঅ্যাকটেন্স বলে থাকি, এক্স 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 বলে থাকি। এক্স হচ্ছে আমাদের এক্সেল এবং এক্সি সমন্বয় আর কি। আর রেজিস্ট্যান্স তো আরসি, ঠিক আছে, আরসি, এক্সি ইকুয়াল টু আরসি আর কি, হ্যাঁ। তো এই ভ্যালুটা সবসময় ইউনিটির জন্য ব্যবহার করা হয়। আর আমাদের ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্সের জন্য ল্যাগিংস আর এবং লিডিংস হয় আসলে সিস্টেমে। ক্যাপাসিটেন্সের জন্য হয় ল্যাগিংস, আর লিডিং হয় হচ্ছে আমাদের ইন্ডাকটেন্স লোড যখন থাকে পাওয়ার সিস্টেমে তখন। তো যাই হোক, এটা হচ্ছে অন্য সাইটের কথা। আমাদের এই অংশটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, যেটা আমরা জানি। এবং জেড এর সাথে বা আনরিয়েল নাম্বারের সাথে যেটা থাকে, এই যে আমাদের এই অংশটার কথা বলতেছিলাম, যেটা থেকে আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে আমাদের রিঅ্যাকটেন্স। এই রিঅ্যাকটেন্সের এইটা হচ্ছে আমাদের ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্সের সমন্বয়, যে ভ্যালুটা সেটা আর কি। ওকে। আমাদের এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক 2018-তে চলে আসছে, এবং এখানেও সেম জিনিস জানতে যাওয়া হচ্ছে। দ্য ক্যালকুলেট অ্যাক্টিভ এন্ড রিয়েক্টিভ কারেন্ট কম্পোনেন্ট জানতে যাওয়া হচ্ছে। ইচ ফেজ স্টার ইচ ফেজ ইজ স্টার কানেক্টেড অ্যান্ড ইটস অপারেট আই থিঙ্ক হচ্ছে 10 কিলোওয়াট, এন্ড থ্রি ফেজ অল্টারনেটর সাপ্লাই 10 কেভিএ, সরি 10 কেভি সরি। আর 500 কিলোওয়াট সে অপারেট করতেছে 0.8 পাওয়ার ফ্যাক্টর লাগে। If the current remains the same when the power factor is raised to 0.9, find the new output. Okay. আমাদের সিস্টেমে কারেন্টটা রিমেইন সেম রেখে আমরা যদি পাওয়ার ফ্যাক্টর 0.8 থেকে 0.9-এ উন্নতি করতে চাই, তো সেক্ষেত্রে আসলে আহ কি হচ্ছে সেটা আমাদের জানতে চাওয়া হচ্ছে। পাওয়ার ফ্যাক্টরে আহ আমাদের আউটপুটটা কি হবে সেটা আমাদের জানতে চাওয়া হচ্ছে। অন্যান্য সব ভ্যালু গুলো দেওয়া আছে। আমরা যদি দেখি আমাদের অ্যাক্টিভ কম্পোনেন্টের ক্ষেত্রে, আমরা যেটা ভিকে ম্যাথের বইয়ে দেখে আসলাম, যে রিঅ্যাক্টিভ কম্পোনেন্টের ক্ষেত্রে আমরা সাইনের সাথে সম্পর্ক, এবং অ্যাক্টিভ কম্পোনেন্টের ক্ষেত্রে আমাদের কসের সাথে সম্পর্ক। তো আহ, সেই ক্ষেত্রে আমরা যদি সূত্রটা ভাঙি, তাহলে পি ডিভাইডেড বাই থ্রি ফেজ বা থ্রি ফেজ, আমাদের এখানে থ্রি ফেজের কথা বলা হচ্ছিল, এই যে থ্রি ফেজ আমাদের অ্যাক্টিভ পাওয়ার যেটা, সেটা হচ্ছে 500 কিলোওয়াট, এবং থ্রি ফেজ এর জন্য হচ্ছে 10। স্টার কানেক্টেড, তো স্টার কানেক্টেড থাকার কারণে এটা হচ্ছে হ্যাঁ, থ্রি 3 × 10 হবে। অবভিয়াসলি 3 × 10 হবে। জুম করি। ওকে, বেশি হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ। আহ, হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। তো সেখান থেকে আমরা আহ, আহ, একটি আহ, একটি কারেন্ট কম্পোনেন্ট যেটা সেটা পেয়ে গেলাম, যেটার ভ্যালু এখানে হয়তো বা, হ্যাঁ, এখানে আপনারা একটু ক্যালকুলেশনটা ঠিক করে নিবেন। এটা সম্ভবত এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তারপর আপনারা নিজেরা দেখে নেবেন যে আসলে কি হচ্ছে। √3। আচ্ছা, এটা অন্য ইয়ের। এখানে ক্যালকুলেশনটা একটু চেক করে নেবেন। আর রিয়েক্টিভের ক্ষেত্রে আমরা কি জানি? রিয়েক্টিভের ক্ষেত্রে হচ্ছে আমাদের কারেন্ট কম্পোনেন্ট ফাই সাইন থিটা। সাইন থিটাকে হচ্ছে আবার এভাবে লেখা যায়, আই ফাই কস কস থিটা ওয়ান ডিভাইডেড বাই কস থিটা ওয়ান ইন্টু আমাদের হচ্ছে সাইন থিটা ওয়ান। ওকে। তো সেটাকে যদি আমরা আবার ভেঙে করি, যেমন সাইন থিটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? সাইন থিটা হচ্ছে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। সেই সূত্রটা যদি আমরা এখানে ওভারল্যাপ করি, তাহলে সে কি হচ্ছে? √1 - cos স্কোয়ার থিটা। আমাদের এখানে সাইন থিটা দিয়েও করা যেত। আমরা যদি এটাকে আম, আসলে ভেঙে করতাম, বা এখানে যে ভ্যালুটা আছে সেটা যদি 0.6 দিয়ে করে ফেলি, মানে 6 না, এই পারফেক্টরটা হবে হচ্ছে সাইন, এটা যদি 0.8 হয়, তাহলে সাইন থিটার ক্ষেত্রে হয়ে যায় হচ্ছে 0.6।
তো ওইভাবে করলেও হয়ে যায়, সমস্যা নেই। তো আপনারা যেভাবে করে আসলে সুবিধা করতে পারেন সেটাই করুন, সমস্যা নেই। আর এখানে যেভাবে যা দেওয়া আছে সেটা বলি তাহলে। আহ, তাহলে হচ্ছে এত সমস্যা করতে হয় না। আপনি সাইন থিটার সরাসরি ভ্যালু যদি এখানে বসিয়ে দেন তাহলেও চলে আসে অ্যাকচুয়ালি। আহ আমরা একটু যদি দেখি 0.8, হ্যাঁ, চলে আসবে। তো আহ, এটা হচ্ছে আমার করতে আসলে 0.8 এর কারণ, 8 এর সাথে যদি কস্তিটা থাকে তাহলে 0.6, এটা হচ্ছে আমি সরাসরি বলতে পারতেছি কারণ হচ্ছে আমি ম্যাথ করা এই কারণে। তো আপনারা চেক করে নেবেন আহ, আসলে ঠিক হচ্ছে কিনা। তো যাই হোক, আমাদের যে ভ্যালুটা চলে আসতেছে সেই ভ্যালুগুলো যদি আমরা বসিয়ে দিই, 60, এই যে আমাদের অ্যাক্টিভ কম্পোনেন্ট, এই যে এইটার ভ্যালু এইটার ভ্যালু হচ্ছে এইটা হবে, ঠিক আছে। এখানে এখানে চেঞ্জ হবে। হ্যাঁ, আর এই যে ভ্যালু, এটা এটা তো আমরা এই যে এখান থেকে পাচ্ছি। আর কস্তিটা এটাও ওইখান থেকে পাচ্ছি, ঠিক আছে। তো আমাদের জানতে চাচ্ছিল অ্যাক্টিভ এবং রিয়েক্টিভ পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ারটা আমরা এখান থেকে পেলাম এবং রিয়েক্টিভ পাওয়ারটা এখান থেকে পেয়ে গেলাম। এখানে ক্যালকুলেশনটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। এরপরে আমাদের জানতে চাওয়া হচ্ছে ফাইন্ড দ্য নিউ আউটপুট। নিউ আউটপুটের জন্য আমাদের কি জানতে হবে? আমাদের কেভিএ পাওয়ার এবং নিউ পাওয়ার ফ্যাক্টর যেটা, সেটা দিয়ে যদি আমরা গুণ করে ফেলি তাহলে হচ্ছে আমরা নিউ আউটপুট সেটা আমরা পেয়ে যাব। তো এখানে কি হচ্ছে, এই যে আমাদের বর্তমানে যেটা চলছিল, সাপ্লাইং অল্টারনেটর পাওয়ার বা আমাদের ট্রান্সফরমার হচ্ছে 500 কিলোওয়াটে সে অ্যাক্টিভ। এবং সেটাকে যদি আমরা আহ, আহ, আমরা যদি 0.8 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে আমরা কেভিএ পাচ্ছি। এবং কেভিএ এর সাথে আমাদের আমাদের কেভিএ ভ্যালুটা দরকার, কেন কি কেভিএ এর সাথে যদি আমি পাওয়ার ফ্যাক্টরটা গুণ করি, পাওয়ার ফ্যাক্টরটা গুণ করলে তাহলে আমরা নিউ আউটপুটটা পেয়ে যাব। পাওয়ার ফ্যাক্টরটা আমাদেরকে রিকোয়ার্ড পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.9। এবং কেভি এর রেটিংটা আমরা কিভাবে পাবো? আমাদের যে অ্যাক্টিভ পাওয়ার আছে, অ্যাক্টিভ পাওয়ারকে যদি আমরা পাওয়ার ফ্যাক্টর দ্বারা ভাগ করি, আমাদের এক্সিস্টিং যেটাতে অপারেট করতেছে 0.8, সেটাতে যদি ভাগ করি তাহলে হচ্ছে আমরা কেভি এর রেটিংটা পাচ্ছি। কেভি এর রেটিং এর সাথে যদি আমরা পাওয়ার ফ্যাক্টর আমাদের বর্তমান যেটা জানতে চাওয়া হচ্ছে 0.9-এ যদি আমরা উন্নতি করতে যাই সেটা যদি গুণ করে দিই তাহলে হচ্ছে আমরা নিউ আউটপুটটা পেয়ে যাব। তো আশা করি এটা আমরা বুঝতে পেরেছেন। ওকে, আমাদের পরবর্তী যে ম্যাথটা সেটা হচ্ছে হচ্ছে থ্রি ফেজ ইন্ডাক্টর মোটর টেক্স 400 ভিএ অ্যান্ড লোড ইজ, লোড দেওয়া আছে আমাদের। এই যে আগের যে ম্যাথটা ছিল এটা আমাদের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্সের ভ্যালু, এক্স এক্স এর ভ্যালু, জেড এক্স এর ভ্যালু এটা দেওয়া আছে, এবং ডেল্টা কানেক্টেড দেওয়া আছে। ডিটারমাইন দ্য ফেজ কারেন্ট, রিয়েল পাওয়ার ড্রন বাই দ্য মোটর অ্যান্ড কেভিএ। আমাদের দুইটাই জানতে চাওয়া হচ্ছে, আমাদের কেভিএ এবং রিয়েল পাওয়ার। আমাদের রিয়েল পাওয়ারটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার আর কি, যেটাই বলি সমার্থক শব্দ সেটা। আমাদের এখানে ইম্পিডেন্স দেওয়া আছে এবং ডেল্টা কানেক্টেড বলা হচ্ছে। সো ডেল্টা কানেক্টের ক্ষেত্রে আমাদের ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ সেম হয়, আমরা জানি। ডেল্টা কানেক্টেডটা কেমন হয়? আমাদের এরকম হয় ডেল্টা কানেক্টেডে। তো এখানে লাইন ভোল্টেজ, ফেজ ভোল্টেজ এগুলো হচ্ছে ওহ, এটা আসলে খুব ডিস্টার্ব করতেছে। লাইন ভোল্টেজ, এগুলো ফেজ ভোল্টেজ এগুলো হচ্ছে সেম হয়, ঠিক আছে। না আঁকা কষ্টকর। আহ তো সেক্ষেত্রে আমাদের কিন্তু আর নতুন করে কিছু করতে হচ্ছে না, মানে লাইন ভোল্টেজ যেটা সেটা দিয়ে আমরা করে ফেলতে পারতেছি। সরি, ফেজ ভোল্টেজ যেটা সেটা দিয়ে সরাসরি ব্যবহার করে ফেলতেছি। আমরা জানি ভি ভি ফাই যেটি কি জেড ইজ, সরি, আমাদের হচ্ছে আই ফাই ইজ ইকুয়াল টু ভি ফাই ডিভাইডেড বাই জেড ফাই। আমাদের ভি এর ভ্যালু দেওয়া আছে এবং ইনফিডেন্স ফাই বা যেটা সেটা হচ্ছে ভ্যালু দেওয়া আছে, সেটা আমরা হচ্ছে ডিগ্রি আকারে পেয়ে যাচ্ছি। সেখান থেকে থ্রি ফেজের জন্য আমরা একদম প্রথমে আমরা কনজুগেটেড একটা ভ্যালু পড়েছিলাম। যদি আমরা আবার একটু যাই, এই সরি এখানে না, এই যে এখানে এস ইজ ইকুয়াল টু ভি আই কস থিটা, আই ইজ ইকুয়াল টু কনজুগেটেড ভ্যালু সেটা। এবং থ্রি ফেজের জন্য ছিল হচ্ছে যে ভি ফাই আই ফাই কস থিটা আর কি, ঠিক আছে। সেই সূত্রটা আমরা এখানেও কাজে লাগাবো, পারফেক্ট। আচ্ছা, এটা ঠিক আছে। আমরা কোথায় ছিলাম? এই যে এখানে ভি ফাই আই ফাই আই কনজুগেটেড যে ভ্যালু, সেই ভ্যালুটা আমরা নিব পরম মান আর কি।
থ্রি দ্বারা গুণ করে দিচ্ছি থ্রি ফেজ সিস্টেমের জন্য। ওকে। আচ্ছা, এখানে নতুন কিছু তেমন নেই। যে ভ্যালুগুলো আছে আমরা সে পেয়ে গেলাম 400। ওকে। আই 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 ফাই কোথায়? আই ফাইটা হচ্ছে আমাদের এই যে এটা। ঠিক আছে। কনজুগেটেড ভ্যালু আপনি যদি পরম মান নেন তাহলে এই মাইনাসটা থাকবে না, সেটাই এখানে আমরা করেছি, বা এখানে ওরা করেছে। তো এখানে যে প্রথম ভ্যালুটা পাচ্ছি সেটা অবশ্যই রিয়েল ভ্যালু বা রিয়েল পাওয়ার। রিয়েল পাওয়ার। আর এই ভ্যালুটা যেটা ওটা হচ্ছে রিয়েক্টিভ পাওয়ার। এটা খুব সহজ একটা ম্যাথ ছিল। আমাদের দুইটা জিনিসই জানা যাচ্ছে, রিয়েল পাওয়ার ড্রন বাই দ্য মোটর অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ কেভিআর। এটা হচ্ছে কিলোওয়াটে আমাদের একক, এবং এটা হচ্ছে কেভিআর। কেভিআর যদি আপনি নেন তাহলে কত, 1000 দ্বারা ভাগ করে দিবেন, 1000 দ্বারা ভাগ করে দিলে হচ্ছে এটা কিলো ভারে চলে আসবে আর কি। এই আর কিছু না, এটা ভি এর থেকে কিলো ভারে চলে আসছে, এটাই। এটা হচ্ছে একটা ম্যাথ ছিল। প্রথম টাইপে এই ধরনের ম্যাথই ছিল। তো আপনারা বইয়েও হচ্ছে এই ধরনের ম্যাথ পেয়ে যাবেন। তো আমি হচ্ছে একটু নামাজের বিরতি যাচ্ছি, আমরা আবার করব অবশ্যই টাইপ 2। আচ্ছা, তো আমরা হচ্ছে টাইপ 2 ক্যাপাসিট্যান্স রিকোয়ার্ড টু ইমপ্রুভ দ্য পারফেক্টর, এই ম্যাথটা দেখবো। এটা আমরা অলরেডি করে ফেলেছি। তো আমাদের যে সাদিকের বলছি, আমাদের বিকে ম্যাথা যে বইয়ের ম্যাথটা ছিল এটা এলোবোরেট করা আছে, এবং আমরা ব্যাখ্যাও করেছি যে এখানে থিটা কিভাবে আসতেছে। আমাদের ত্রিকোণমিতি নিয়ম অনুযায়ী কস এবং সাইন থিটা এবং কস থিটার যে রেশিও, সেখান থেকে আমাদের টেনের একটা সম্পর্ক আছে। তো এই ম্যাথটা আমরা আর দেখাচ্ছি না, 8 নাম্বার ম্যাথ, এটা আমরা করে ফেলেছি। পরবর্তী যে ম্যাথটা সেটা আমরা দেখতেছি আমাদের বিজিডিসিএল 2021-এ চলে আসছে। এখানে বলা হচ্ছে যে লোড অপারেটিং at lagging perfect to 0.7 dispatch 2 kilowatt when connected to a 224 60 hertz power system. What's the value of capacitance microfarad is needed to correct the power factor to 0.9 lagging? এখানে সবগুলো ভ্যালু দেওয়া আছে। আমাদের 0.7-এ অপারেট করতেছে বর্তমান সিস্টেম, এবং আমরা 0.9-এ সেটাতে চেঞ্জ করতে যাচ্ছি। তো যেটাতে চেঞ্জ করতে যাচ্ছি সেটা আমাদের হচ্ছে টেন থিটা 2 তে গিয়ে আমাদের বসবে, এবং অন্যান্য ভ্যালু যেগুলো আছে সেগুলো আমরা যদি বসিয়ে দিই, পি এর ভ্যালু এখানে সরাসরি দেওয়া আছে 2 কিলোওয়াট। উপরে আমাদের যে ম্যাটটা ছিল সেটাতে কিন্তু এই পি এর ভ্যালু সরাসরি দেওয়া ছিল না, সেক্ষেত্রে আমরা 400 ভোল্টেজ এবং অন্যান্য কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর গুণ করে আমাদের পি এর ভ্যালুটা বের করেছিলাম, যেটা কিনা আমাদের সূত্র পি টু ভি আই কস থিটা। এখানে পাওয়ারের ভ্যালু যেহেতু সরাসরি দেওয়া আছে 2 কিলোওয়াট, তো আমরা সেটাই সরাসরি বসিয়ে দিয়েছি। টেন থিটাকে আমরা যদি ভেঙে ফেলি তাহলে 10 cos ইনভার্স -0.7 বর্তমানে অবস্থান, এবং পরবর্তীতে আমরা জানতে চাচ্ছি 0.9-এর জন্য, সেটা আমরা বসিয়ে দিলাম। পাই ওমেগাকে যদি ভাঙি তাহলে হচ্ছে আমাদের 2 × 3.1416 × 60 হার্টজে সেটা অপারেট করতে, আমাদের পাওয়ার সিস্টেম অপারেট করতেছে, এবং আমাদের ভিআরএমএস যে ভ্যালু সেটা হচ্ছে 220 ভোল্টেজ। সেটা যদি বসিয়ে দিই তাহলে আমাদের রিকোয়ার্ড ক্যাপাসিটেন্স ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি, সেটা কিনা হচ্ছে 58.74 মাইক্রোফ্যারাডে। এরপরের ম্যাথটাও সেমই, দেখুন এখানে বলা হচ্ছে 5 এম্পিয়ার লোডে আম, আমাদের যেসব এই সূত্রের জন্য যেসব ভ্যালু দরকার, যেটা আছে বর্তমানে 220 ভোল্ট, এখানে কিন্তু সরাসরি পাওয়ারটা দেওয়া নেই, তো আমাদের এই ভোল্টেজ লাগবে এবং কারেন্ট লাগবে এবং প্লাস আমাদের পারফেক্টর প্রয়োজন। সেটা দিয়ে আমরা হচ্ছে বর্তমান পাওয়ারটা বের করে ফেললাম। হোয়াট শুড দ্য ক্যাপাসিটেন্স বলতে একই অঙ্ক। আহ, আমাদের এই যে 6.2 বিঘে ম্যাথের যে ম্যাথ, সেটার জন্য জানতে যাওয়া হচ্ছে 0.7, 0.95, এবং বর্তমানে অপারেটিং পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং আছে হচ্ছে 0.8। অন্যান্য ভ্যালু যেগুলো আছে সেগুলো আমরা যদি বসিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের এই 10 নম্বর ম্যাথটিও হয়ে যায়। ক্যালকুলেশনটা আপনার এটা চেক করে নেবেন। অনেক ক্ষেত্রে ভুল হয়, কিন্তু ম্যাথের নিয়ম ঠিক রেখে করলে হয়ে যাবে আর কি, আশা করছি।
পরবর্তী ম্যাথটাও সেমই, আমাদের এক্সাম্পল সাদিকরের যে এক্সাম্পল 11.15, সেটাতে আমরা যদি দেখি তাহলে এটা এই ম্যাথটা ওইরকমই বুয়েট এমএসসি 2017 চলে আসছে। এখানে আহ, আমাদের ভিআরএমএস ভ্যালু দেওয়া আছে, আমাদের সিস্টেম কত হার্টজে চলছে সেটাও দেওয়া আছে, আমাদের অ্যাবজর্ব লোড সেটা হচ্ছে 4 কিলোওয়াট, সেটা সরাসরি দেওয়া আছে, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর 0.8, এবং ক্যাপাসিট্যান্স, what is the value of capacitance necessary to make it a resonance circuit? আচ্ছা, রেজোনেন্স সার্কিটের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এটা ইউনিটিতে কনভার্ট করতে হবে। ওকে, এটা হচ্ছে নতুন হয়তোবা এই ইয়ের জন্য আহ, শব্দটা আর কি। রেজোনেন্স সার্কিট হচ্ছে আমাদের এন ইজ ইকুয়াল টু জেড, যেটাকে এরা হচ্ছে আমাদের, সরি, আর ইজ ইকুয়াল টু হচ্ছে যে রেজোনেন্স সার্কিট হচ্ছে আমাদের জেড এর সমান আমাদের 1 হয়ে থাকে ইউনিট। তো দ্যাট মিনস হচ্ছে আমাদের বর্তমান পাওয়ার ফ্যাক্টর আছে 0.8-এ, সেটাকে আমরা উন্নতি করতে যাচ্ছি 0.1-এ, সরি 1, সরাসরি 1। তো এই সেই 1, আর এই সেই 0.8, আর বাকি ভ্যালুগুলো তো আগের মতোই রয়েছে। তো সেখান থেকে আমরা এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এগুলো বরাবরই সহজ। একইভাবে আমাদের 12 নম্বর ম্যাথটিও একই রকম। সেখানে নতুন কিছু আসলে বলার নেই। 0.8 থেকে আমরা 0.95-এ চলে যাচ্ছি। এটাও সেম, আসলে সেম ম্যাথই, সিমিলার টু এইটা, আর এটা সেম ম্যাথ। শুধু আমাদের এই যে সিস্টেম হচ্ছে 60 হার্জ অপারেট করতেছে, এটা হচ্ছে 50 হার্জ অপারেট করতেছিল, এবং ভিআরএমএস ভ্যালু যেটা সেটা হচ্ছে চেঞ্জ 215 আর হচ্ছে 120। ওকে, আমাদের পরবর্তী যে ম্যাচ সেটাও একই রকম। সেটা বলা হচ্ছে আমাদের ইন দ্য ফলোইং সেটে ফ্রিকোয়েন্সি মোটর ইজ 50 হার্জ অ্যান্ড টু ইমপ্রুভ এটা হচ্ছে 0.6, আমাদের পাওয়ার ফ্যাক্টরে আছে ল্যাগিং এ, এটাতে ইউনিটলি মানে হচ্ছে 1-এ কনভার্ট করবো আমরা। আমাদের ক্যাপাসিটেন্স ভ্যালু যেটা সেটা জানতে যাচ্ছে, এক্সাম্পল 6.2 এর মতোই আমাদের ম্যাথ। আমাদের অন্যান্য ভ্যালু গুলা এই চিত্রতে দেওয়া আছে, যেমন ভি এর ভ্যালু 120 ভোল্টেজ, এবং কারেন্ট যেটা সেটা হচ্ছে 50 অ্যাম্পিয়ার। তো আমরা পি ইজ ইকুয়াল টু ভি আই কস থিটা, সেই সূত্রটা বের করে ফেললাম। 120 এবং এই 120, এই 50 50, আমাদের পারফেক্ট 0.6, 0.6 10 cos ইনভার্স 0.6, আমাদের বর্তমান আহ, উম, আমাদের যে মোটর সেটা অপারেট করতেছে, সেটাকে আমরা ইউনিটিতে নিয়ে যাচ্ছি, যে 1-এ আমরা কনভার্ট করে নিলাম, সেই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম, বাকি ভ্যালুগুলো নিচের দিকে সেম। এটা চলে আসছে পিজিসিবি 2011-তে, অনেক আগে চলে আসছে এসব ম্যাথ। যদিও এটা এখনো গুরুত্ব বহন করে সবসময়, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের এই ছোটখাটো ম্যাথই আমাদের সবসময় চলে আসে। এরপরে আমাদের যে ম্যাথটা সেটাও একই রকম, যেটা কিনা হচ্ছে সিলেট গ্যাস ফিল্ডে চলে আসছে 2017-তে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে। ভোল্টেজ দেওয়া আছে, আমাদের সিস্টেমের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এবং কারেন্ট কত, কি পরিমাণ কারেন্ট সে গ্রহণ করতেছে সেটাও দেওয়া আছে, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে। আমাদের ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর 0.9-এ উন্নতি করতে হলে কি পরিমাণ ক্যাপাসিটরের প্রয়োজন প্যারালাল সংযুক্ত করতে হবে সেটা হচ্ছে জানতে চাচ্ছে। অন্যান্য সব ভ্যালুর মতো পি ইজ ইকুয়াল টু এই বি, এই আই, এবং কস থিটা, এটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দিলাম, এবং বাকি ভ্যালুগুলো আমরা যদি বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি। পুরো সেম, এটাও সেম সেম। 15 নম্বর ম্যাথটিও সেম। এখানে রিয়েক্টিভ পাওয়ার কিউসি ইজ ইনজেক্টেড হচ্ছে আমাদের 50 kVA। ওকে, এখানে বেশি কিছু না আসলে। কিউসি, আমরা এখানে একটা জিনিস বলতে আসলে ভুলে গিয়েছিলাম, এই কিউসিটা কিন্তু হচ্ছে আমাদের রিয়েক্টিভ পাওয়ার। ঠিক আছে, রিয়েক্টিভ পাওয়ারকে আমরা যদি আহ ভাঙি তাহলে হচ্ছে আমাদের এই পি ইজ ইকুয়াল টু টেন থিটা 1 - টেন থিটা 2 চলে আসে। তো ম্যাথে যখন রিয়েক্টিভ পাওয়ার সরাসরি বলা থাকবে, মানে কিউসির ভ্যালু যখন বলা থাকবে, তখন আমরা এই ভ্যালুটা ইউজ করব, এবং এই ম্যাথটার ক্ষেত্রে সেটাই হয়েছে। ঠিক আছে, এখানে এইটাই ট্রিক্স ছিল আসলে, আমাদের হয়তো বা খেয়াল করা হয়নি যে কিউসির ভ্যালু যদি সরাসরি দেওয়া থাকে তাহলে আমরা সেটাই সরাসরি ইউজ করব। এখানে আমরা যদি বলি তাহলে কিউসি
আমাদের এখানে কি কি দেওয়া আছে? 50 হার্জ অপারেশনে, 50 হার্জে আমাদের সিস্টেম চলছে। 11 কেভি বাস আমাদের বলা হচ্ছে। 11 কেভি হচ্ছে আমাদের বাস বাস বার ভোল্টেজ আর কি। আহ, সেটা হচ্ছে ভিআরএমএস ভোল্টেজ, যেটা কিনা সরাসরি দেওয়া থাকে। আমাদের এখানে কোনো কারসাজি করার সুযোগ নেই বা করতে মানা করা হয়েছে, আমরা আগের ইনস্ট্রাকশনে দেখে আসছি। এবং রিঅ্যাক্টিভ পাওয়ার ইনজেক্টেড বাই এ ক্যাপাসিটর ইজ 50 kVA। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ক্যাপাসিটর? তো সেক্ষেত্রে আমরা সরাসরি এই ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, অন্যান্য সবকিছু ঠিক থাকবে। এবং 50 kVA যেহেতু বলেছে, তাহলে 50,000, সেটা আমরা সূত্রে বসিয়ে দিলে আমরা এই ম্যাথটা হয়ে যায়। ওকে, দেন এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ অবশ্যই, 16 নম্বর ম্যাথ। এটাও একই রকম ম্যাথ, কিন্তু এখানে একটু ভিন্ন আছে। আহ, এখন পর্যন্ত আমাদের কিন্তু কোথাও এই ম্যাথগুলোর মধ্যে কোথাও বলা হয়নি আমাদের কি ধরনের কানেকশন, ডেল কানেকশন নাকি ওয়াই কানেকশন। এগুলো কিন্তু আসলে ক্যাপাসিটর, রিকোয়ার্ড ক্যাপাসিটর, আমাদের যে ম্যাথগুলো আমরা এতক্ষণ পর্যন্ত করে আসছি সেগুলোতে বলা হয়নি। কিন্তু এই ম্যাথটাতে এসে আমাদের দেখানো হচ্ছে যে আমরা যদি কোশ্চেনটা একবার পড়ি, যে এই থ্রি ফেজ সিস্টেম 440 ভোল্টে অপারেট করতেছে, 50 কিলোওয়াট তার রিয়েল পাওয়ার এবং 60 kVA হচ্ছে তার ইন্ডাকটিভ বা রিঅ্যাক্টিভ পাওয়ার, যেটা কিনা 60 হার্জে অপারেট করতেছে এবং এটা হচ্ছে ওয়াই কানেক্টেড। এবং আমরা ডিজায়ার্ড পাওয়ার ফ্যাক্টর চাচ্ছি হচ্ছে 0.95 ল্যাগিং। মানে আমাদের বর্তমানে যে পাওয়ার ফ্যাক্টর রয়েছে সেটা কিন্তু এখানে সরাসরি উল্লেখ করা হয়নি। অন্যান্য ম্যাথের ক্ষেত্রে কিন্তু আমাদের পারফেক্টর যেটা কিনা বলা হয়ে থাকতো, এখানে যেমন 0.75-এ বর্তমানে আমাদের সিস্টেম অপারেট করতেছে, আমরা সেটাকে 0.9-এ উন্নত করতে যাচ্ছি। কিন্তু এখানে এটা বলা হয়নি আমাদের। বলা হচ্ছে আমরা পারফেক্টরটা উন্নত করব, মানে যেটাতে উন্নতি করতে যাচ্ছি সেটা হচ্ছে 0.95। আর বর্তমানে সিস্টেমটা কি পাওয়ার ফ্যাক্টরে অপারেট করতেছে সেটা কিন্তু সরাসরি বলা হয়নি। এটা একটা ট্রিক্স, দুইটা ট্রিক্স আর কি এখানে, একটা হচ্ছে ওয়াই কানেক্টেড এবং আরেকটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর সরাসরি দেওয়া নেই। হোয়াট ইজ দ্য ক্যাপাসিটর? ক্যাপাসিটর শুড বি প্লেস ইন প্যারালাল উইথ দ্য ইচ লোড ইম্পিডেন্স। এটাও ওই আগের ক্যাপাসিটরই জানতে যাচ্ছে আমাদের ক্যাপাসিট্যান্স নিড ইচ ফেজের জন্য, থ্রি ফেজের জন্য। ওকে, তো প্রথমে যে শর্ট নোট সেটা হচ্ছে এরকম। যদি আহ, আমাদের কোশ্চেনে বলা থাকে ডেল কানেক্টেড সার্কিট, তাহলে আমরা আমাদের মূল যে সূত্র ছিল এই সূত্রের সাথে হচ্ছে 3 মাল্টিপ্লাই করব, এবং যদি ওয়াই কানেক্টেড বলা থাকে তাহলে সেটা 3 দ্বারা ডিভাইডেড করে দিব, বা 1/3 দ্বারা ভাগ হবে আর কি, বা 1/3 দ্বারা গুণ হবে, যেটাই বলেন আপনি সেটাই। তো এটাই হচ্ছে আমরা করেছি। এবং আরেকটা ট্রিক্স যেটা ছিল সেটা হচ্ছে আমাদের সিস্টেমটা কোন পারফেক্টরে বর্তমানে অপারেট করতেছে সেটা আমরা জানি না। তো সেটা আমরা দেখি কিভাবে বের করেছি। এটা সাদিগরের একটা ম্যাথ, ওইখানে অবশ্যই সম্ভবত ইলাবোরেট করে করা হয়েছে। আমরা এই এক্সারসাইজ এক্সারসাইজ এক্সাম্পল যদি থাকতো তাহলে আমরা দেখাতাম। আমরা চেষ্টা করব যে সাদিগরের বইটা ওভাবে করার আর কি, কোন এক ফাঁকে। তো এখানে যেটা হচ্ছে, এটা তো বললামই 0.3 এর ব্যাখ্যা। এবং কিউসি কে যদি ভাঙি, আমাদের কি আগের ম্যাথটাতে সরাসরি কিউ দেওয়া ছিল, মানে রিঅ্যাক্টিভ পাওয়ার দেওয়া ছিল, এখানে ওইভাবে দেওয়া নেই, অন্য ভ্যালু দেওয়া আছে, পি এর ভ্যালু দেওয়া আছে। এই যে 50 কিলো ওয়াট। দেন টেন থিটা কস কস ইনভার্স। এইখানে হচ্ছে আমাদের ট্রিক্সটা। আমরা জানি পাওয়ার ফ্যাক্টর যদি বের করতে দাও, যদি দেওয়া না থাকে তাহলে বের করার নিয়ম হচ্ছে আমাদের রিয়েল পাওয়ার বাই ডিভাইডেড বাই রিয়েক্টিভ পাওয়ার, বা ইন্ডাকটিভ লোডে যে আমরা পাওয়ার দেই সেটা। বা যদি আমরা সরাসরি বলি কি, সরি এখানে লিখি কিলোওয়াট বাই আমাদের,
হ্যাঁ, কিলোওয়াট এবং কেভিএ যদি রেশিও করি তাহলে হচ্ছে আমরা পাওয়ার ফ্যাক্টর পেয়ে যাই। এটা আমাদের একদম প্রথম দিকে যখন আমরা করেছিলাম তখন ছিল। তো যেহেতু আমাদের সরাসরি ভ্যালুটা দেওয়া নেই, তো আমরা এভাবে এই পাওয়ার ফ্যাক্টরের ভ্যালুটা বের করে আনতে পারি, এবং পরবর্তীতে উন্নতি করতে যাচ্ছি আমরা হচ্ছে 0.95-এ, সেটা আমরা যদি সরাসরি লিখে দিই এখানে তাহলে হয়ে যাচ্ছে। আর বাকি ভ্যালুগুলো আগের মতোই সেম, এই চারশো 60 হার্জ এসে অপারেট করতেছে, 60 হার্জ এসে অপারেট করতেছে এই যে এখানে। আর এটা তো কনস্ট্যান্ট ভ্যালু, সেটা যদি বসিয়ে দিই তাহলে আমাদের এই ম্যাথটা হয়ে যাচ্ছে। ওকে, পরবর্তীতে যে ম্যাথ সেটাও দেখুন, এখানে বলা হচ্ছে কি a three-phase 5 kilowatt inductor motor has power factor 0.75 lagging. A bank capacitor is connected delta across the supply terminal or across the supplies। আচ্ছা, এখানে ওকে আমরা একটু করি এখানে। এখানে হচ্ছে delta supply as a terminal, and the power factor raise is 0.7 lagging. Determine the kVA rating of the capacitor connected each phase। ওকে, এখানে আমরা একটু দেখে আসি আমাদের তথ্যটা ঠিক আছে কিনা। আমাদের যে ম্যাথটা ছিল সেটা ছিল 6.4 এর, এটা ম্যাথটা। এবং আমাদের এখানে যে ম্যাথটা সেটা হচ্ছে 6.4 এ বা 17 নাম্বার ম্যাথ যেটাই বলি। এখানে একটা ভুল তথ্য হয়তোবা আমরা দিয়ে ফেলেছি, সেটা আসলে সংশোধন করার প্রয়োজন ছিল। আহ এটা ছিল এইখানে আগের ম্যাথটাতে। এখানে এই নোটটা সম্ভবত অন্য কোনো ম্যাথের জন্য আসলে লেখা হয়েছিল, যাই হোক। তো এখানে সংশোধনের বিষয়টা হচ্ছে যে এই যে 1/3 যেটা, সেটা হচ্ছে আমরা ইচ লোডের জন্য, মানে যেহেতু থ্রি ফেজ বলা হচ্ছে এবং জানতে চাওয়া হচ্ছে আমাদের দ্য ভ্যালু ক্যাপাসিটর শুড বি প্লেস ইন প্যারালাল উইথ ইচ লোড ইম্পিডেন্স। আমাদের প্রত্যেকটা থ্রি ফেজ মানে আলাদা আলাদা ফেজের জন্য কি ধরনের ক্যাপাসিটেন্স প্রয়োজন সেটা করার জন্যই হচ্ছে আমরা 1/3 দ্বারা ভাগ করেছি, যেটা কিনা পরবর্তী ম্যাথে আমরা চলে আসছি। যেটা এখানে আসলে ওয়াই কানেক্টেড কিংবা ডেল কানেক্টেড এর কোনো বিষয় না। এখানে দেখুন পরবর্তী ম্যাথে যেটা বলা হচ্ছে আমাদের ডেল কানেক্টেড অন্যান্য ভ্যালু গুলো আমাদের দেওয়া ছিল। পারফেক্ট রাইজ আমাদের হচ্ছে 0.19 করতে হবে। ডিটারমাইন দ্য কেভিএ রেটিং অফ দ্য ক্যাপাসিটর কানেক্টেড ইন ইচ ফেজ, এবং কনসিডার এফিসিয়েন্সি কনসিডার করতে বলা হয়েছে 100%। আমরা এখান থেকে এখানে এই ম্যাথটা দেখে আমরা বইয়ের ম্যাথটাও একটু দেখার চেষ্টা করবো, যেখানে হচ্ছে একটু ভালোভাবে এক্সপ্লেন করা হয়েছে। তো ক্যাপাসিটর নিডের আমাদের যে সূত্রটা ছিল সেটা ছিল এরকমই। আমাদের কিউসি 1/3 কিউসি, এবং কিউসি কে যদি আমরা ভাঙি তাহলে হচ্ছে P tan θ, থিটা 1 - থিটা 2। এবং আহ, যে ভ্যালুগুলো আমরা আমাদের দেওয়া ছিল সেটা হচ্ছে 0.75 এবং 0.9, সেটা আমরা বসিয়ে দিলাম কস ইনভার্সের জায়গায়। এবং সেখান থেকে আমরা হচ্ছে 66 সিক্সটি 663 বিআর পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের ছিল এখানে। ইফিসিয়েন্সি কনসিডার করতে বলা হয়েছে 100%, এই কথার কারণেই হচ্ছে আমাদের এই জিনিসটা করা। তা আমরা যদি মেইন বইয়ে যাই, মেইন বইতে দেখুন এখানে কি কি করা হচ্ছে। ভেঙে ভেঙে করা হয়েছে আমাদের। থিটা 1 বা ফাই 1 যেটা বলি, ফাই 2 সেটা হচ্ছে কস ইনভার্স 0.7, এবং 0.9 এর জন্য বের করা হয়েছে, যেটা কিনা আমরা টেন থিটা, এই যে টেন ফাই এখানে বের করার পর আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ভ্যালু আসতেছে, যেটা নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে 0.88। 88, আরেকটা হচ্ছে 0.48। এবং ইফিসিয়েন্সি যেহেতু 100% অ্যাজিউম করতে বলা হয়েছে, সেই কারণে হচ্ছে আমাদের আগের আমরা যে ভিআরএমএস দেওয়ার ভাগ করতাম, যে আহ, কোথায় এই যে এইটা এটা এটার প্রয়োজন হচ্ছে না, আর এটা 1 ধরা হচ্ছে, ঠিক আছে, 100%। তো এখানে কি করা হচ্ছে আমাদের কেবি এডিটিংটা কিভাবে করলাম আমরা। মোটর মোটর ইনপুট অন্যান্য ভ্যালু যেটা হচ্ছে 5 কিলোওয়াট এবং অরিজিনাল,
পাওয়ার ফ্যাক্টর হচ্ছে যেটা ছিল 0.75 লাখ, এবং ফাইনাল পাওয়ার ফ্যাক্টর যেটা হচ্ছে 0.9-এ আমরা যা উন্নত করতে যাচ্ছি, সেটা আমরা বসিয়ে এখানে সবকিছু করে এই যে এখানে এগুলো বসানোর পরে এই ভ্যালু গুলো চলে আসছে এখানে। এবং আমরা সরাসরি পি ইজিক্যাল টু যেটা পালাম, tan θ - 1 মানে tan θ - 2, এটা যদি ভ্যালু বসিয়ে দিই তাহলে হচ্ছে আমরা যেটা পাই, হ্যাঁ, সেটা হচ্ছে কন্ডেন্সার ব্যাংক। আমাদের যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার জন্য তিনটা এলিমেন্টের জায়গায় একটা কন্ডেন্সার ব্যাংকের একটা অংশ ছিল, সেই কন্ডেন্সার ব্যাংকের কথা এখানে বলা হচ্ছে, যেটা আমরা থিওরিটিক্যাল অংশে পড়ে আসছি। সেটা সেটার ভ্যালু আসছে 1.99 কেভিআর। কিন্তু আমাদের জানতে চাওয়া হচ্ছে যে ইচ ডিটারমাইন দ্য কেভিআর রেটিং অফ দ্য ক্যাপাসিটর কানেক্টেড ইন ইচ ফেজের, মানে থ্রি ফেজের জন্য, তিনটা ফেজের জন্য, আলাদা আলাদা ফেজের জন্য কি পরিমাণ ক্যাপাসিটর দরকার সেটা জানতে চাওয়া হচ্ছে। সেটাকে আমরা হচ্ছে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে হচ্ছে 0.663 কেভিআর চলে আসে। এটাও একইভাবে করা হয়েছে, এই যে এই যে এটা এটা একবারে করা হয়েছে, এই, আর কিছু না। আপনারা হচ্ছে এই অংশটা দেখে নেবেন, এটা বই থেকে দেখায় ভালো, যেহেতু হচ্ছে এখানে কেভিআর, ও আচ্ছা, এখানে বেশি কিছু না, এটা কেভিআর এ নিয়েছে তো, আর ওটা হচ্ছে শুধু ডিআর এ রেখে দিয়েছে, এই কারণে এরকম। এটা যদি 1000 দ্বারা আপনি ভাগ করে দেন এই অংশটাকে, তাহলে হচ্ছে আগে এই ভ্যালুটা পেয়ে যাবেন, আর কিছু না। তো আমাদের ভুলের অংশটা ছিল হচ্ছে আমাদের ডেল কানেক্টেড এবং ওয়াই কানেক্টেড যে জায়গা, সেটা এটা আসলে ওই ওরকম কিছু না। এটা হচ্ছে আপনাদের যদি বলে ইচ ফেজের জন্য কি ধরনের ক্যাপাসিটর প্রয়োজন, সেটা এই যে এখানেও একই কথা বলা হয়েছে, এখানেও একই কথা বলা হয়েছে, এবং আগেরটাতেও একই কথা বলা হয়েছিল ইচ লোডের জন্য কি পরিমাণ। তো এখানে ডেল কানেক্টেড এবং ওয়াই কানেক্টেড কিছু না, এটা সম্ভবত অন্য কোনো ম্যাথের একটি অংশ বা ম্যাথের কোনো অ্যাব্রিভিয়েশন হবে। ওকে, যাই হোক। আহ হ্যাঁ, এখানেও দেখুন আমাদের সেম ম্যাথই 6.5, মানে পরের ম্যাথটা এই যে এটার কথা বলা হচ্ছে, আহ, এইটা। তো আমরা ওই ম্যাথটা দেখি এখানে, আমাদের এভাবে কি করা হয়েছে। এখানে সরাসরি ওই যে ওই সূত্রটা ব্যবহার করা হয়েছে, এবং নতুন আসলে এখানে কিছু নাই আমাদের। কিলোওয়াট, কিলোওয়াটের জায়গায় কি চালিয়ে পাওয়ার। ওকে, তো আমাদের কি হচ্ছে যে থ্রি ফেজ আমাদের সিস্টেমটা 550 হার্জে অপারেট করতেছে, এবং 400 ভোল্টেজের মোটর ডেভেলপ করতেছে, এবং 100 এইচপি একটা কথা বলা হচ্ছে। 100 এইচপি তে দ্য পাওয়ার ফ্যাক্টর ইজ বিং 0.75। এখন হচ্ছে আমাদের এই যে কিলোওয়াট যেটা দেওয়া আছে, সেটা আমাদের ইফিসিয়েন্সি দেওয়া আছে, সেখান থেকে আমরা অ্যাকচুয়াল আউটপুট, মানে আমাদের সিস্টেমে কি পরিমাণ পাওয়ারটা অ্যাক্টিভলি ওয়ার্ক করতেছে, সেটা আমরা পেয়ে যাচ্ছি এভাবে। এখানে ডিফিকাল্ট আর কিছুই না। আমাদের 100 এইচপি পাওয়ারের জন্য মোটরটা কাজ করতেছে, এবং এফিসিয়েন্সি হচ্ছে 93.93%। অন্যান্য ভ্যালুগুলো সব সেম আছে। 0.75 আমাদের আমাদের পুরাতনটা ছিল, এবং ফাইনালি আমরা জানতে চাচ্ছি হচ্ছে 0.95 এর জন্য। এবং যাতে যা হচ্ছে ইচ ফেজ ক্যাপাসিটর ইউনিট বিং অফ four similar four similar 100 voltage capacitor. Determine the capacitance for each capacitor. একই কথা আসলে, আমাদের প্রথম অংশটা তো এই একইভাবে আমরা শেষ করব, যেখানে হচ্ছে অন্যান্য সব ভ্যালু দেওয়া আছে। 400 ভোল্টেজ, যেটা কিনা এখানে প্রথমেই দেওয়া আছে আরএমএস, বিআরএমএস ভোল্টেজ, সেখান থেকে আমরা হচ্ছে ক্যাপাসিটেন্স ভ্যালু পেয়ে যাচ্ছি। এখানে যে কথাটা বলা হচ্ছে, ইচ অফ দ্য ক্যাপাসিটেন্স ইউনিট ইজ বিল্ড অফ ফোর সিমিলার 100 ভোল্টেজ ক্যাপাসিটর। আমাদের আমাদের যে প্রত্যেকটা লাইন আছে, সেটা হচ্ছে 400 ভোল্টেজ ক্যারি করতেছে, এবং চারটা এখানে দেখুন কি বলা হচ্ছে, সিন দ্য ক্যাপাসিটর কম্বাইন্ড ক্যাপাসিটেন্স ফোর ইকুয়াল ক্যাপাসিটর স্টেট লিভিং হ্যাভ ক্যাপাসিটেন্স জয়েন্ট ইন সিরিজ। দেখেন, এই যে একটা,
দুইটা, তিনটা এবং চারটা। এই চারটা ক্যাপাসিট্যান্স হচ্ছে আমাদের সিরিজে যোগ করা হচ্ছে, এবং সিরিজে যদি যোগ করা হয় তাহলে ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে রেজিস্টরের উল্টাটা হয়ে যায়, এটা আমরা জানি। তো 4/C হবে। এবং ক্যাপাসিটার ক্যাপাসিট্যান্স ফর ক্যাপাসিটেন্স ফর ইচ ক্যাপাসিটি, মানে এই ক্যাপাসিট্যান্স কি ধরনের ক্যাপাসিটেন্স করে প্রয়োজন সেটা হচ্ছে জানতে চাচ্ছি। তো সেটাকে যদি আমরা আমরা ক্যাপাসিটেন্সের মানটা জানি কিন্তু ক্যাপাসিটরের মানটা জানি না, সেটা যদি 4 দ্বারা গুণ করে ফেলি তাহলে হচ্ছে আমাদের টোটাল ক্যাপাসিটর ফর ক্যাপাসিটেন্স ফর ইচ ক্যাপাসিটর সেটা আমরা পেয়ে যাচ্ছি থ্রি ফেজ মোটরের জন্য। এটা অবিকে মেথার বইয়ে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তবে ওইখানে সংক্ষেপে করা আছে, এখানে একটু ভেঙে করা হচ্ছে আমাদের ক্যাপাসিটরের যে কেভিআর বেস এবং আলাদা আলাদা যেসব আমাদের যে ভি এক্সি এক্সেল এর যে ভ্যালু, এক্সি এর ভ্যালু, সরি এক্সেল তো না, সেই ভ্যালুটা এখানে অ্যাড করে আমাদের প্রথমে আয়ের ভ্যালু বের করা হচ্ছে, এবং দেন আমাদের কেভিআর যে ভ্যালু সেটা আমরা বের করতে, কেভিআর ভ্যালুর সাথে আমাদের যে ক্যাপাসিটেন্সের একটা সম্পর্ক আছে সেটা আমরা বের করে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। এই যে এখানে এটা একটু লম্বা প্রসেস, এই যে এখানে এসে শেষ হচ্ছে। তো সেক্ষেত্রে আহ আমাদের এখানে যে, সরি, হ্যাঁ এখানে যেভাবে করা আছে সেভাবে করলে আসলে সুবিধা হয়। ওকে, দেন আমরা হচ্ছে পরবর্তী যে ম্যাচ সেটা দেখি। আমাদের বলে এখানে ভোল্ট মিটার রিডিং দেওয়া হচ্ছে 400, 240। অ্যামিটার রিডিং আমাদের কারেন্টের ভ্যালু হচ্ছে 10 অ্যাম্পিয়ার। ওয়াট মিটার রিডিং হচ্ছে আমাদের 1200 ওয়াট। এবং জানতে চাওয়া হচ্ছে ফাইন্ড দা পাওয়ার ফ্যাক্টর, এটা আমরা সহজেই পারবো। পিজিগুলো ভিএস, পিএফিজি, হ্যাঁ এটি। এই যে এখানে দেখুন এই সূত্র ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, আমাদের পারফেক্টটা জানতে চাওয়া হচ্ছে কমেন্ট অন দ্য টাইপস অফ দ্য লোড, আমাদের লোড কি ধরনের লোড সেটা জানতে চাওয়া হচ্ছে। হোয়াট ইজ দ্য রিয়েক্টিভ পাওয়ার দ্যাট শুড বি কম্পেনসেটেড ইন দ্য ই পারফেক্টর ইজ ইউনিট, ইউনিটিতে পারফেক্টরে আমাদের কি ধরনের রিয়েক্টিভ পাওয়ার সেটাও জানতে চাওয়া হচ্ছে। হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য ক্যাপাসিটর টু অ্যাচিভ দ্য টার্গেট, এটাও জানতে চাওয়া হচ্ছে। তো আমাদের এখানে সবকিছু আগের মতোই আর কি, নতুন কিছু না। এখানে সিঙ্গেল ফেজ সিস্টেম আমরা ধরে নিয়েছি। এটা হচ্ছে বিএফপিসিএল এ চলে আসছিল 2015-তে। তো সেক্ষেত্রে আমাদের সূত্র কি ছিল, পারফেক্ট যেগুলো পি/এস, এখানে এস এর ভ্যালুটা আমাদের সরাসরি দেওয়া নাই, তো আমাদের যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের। আর সেটা হচ্ছে 240 ভোল্ট এবং কারেন্টের ভ্যালু হচ্ছে 10 অ্যাম্পিয়ার। আর আমাদের ওয়াট মিটারে আমরা যে রিডিংটা পেয়েছিলাম সেটা হচ্ছে 1200 ওয়ান, 1200, হ্যাঁ 1200। তো সেখান থেকে আমরা পারফেক্টটা পেয়ে যাচ্ছি। এরপরে বলা হচ্ছে যে কমেন্ট অন দ্য টাইপ অফ দ্য লোড। এখন কমেন্ট অফ দ্য টাইপ অফ দ্য লোড আমরা যদি জানতে চাই, এখান থেকে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। তারপরে হচ্ছে আমরা যদি পরবর্তী কোশ্চেনটা দেখি তাহলে হচ্ছে যে রিয়েক্টিভ পাওয়ারের কথা বলা হচ্ছে। রিয়েক্টিভ পাওয়ারে তাহলে বোঝা যাচ্ছে যে এই সিস্টেমটা রিয়েক্টিভ পাওয়ার মানে হচ্ছে কি আমাদের ল্যাগিং ফ্যাক্টরে বর্তমানে অপারেট করতেছে। আর শুড বি শুড বি কম্পেনসেট, কম্পেনসেট রিয়েক্টিভ পাওয়ার না শুধু, এখানে বলা হচ্ছে যদি আমি বর্তমান যে সিস্টেম সেটাকে যদি ইউনিটি পারফেক্টরে কনভার্ট করতে চাই তাহলে আমাদের আসলে কি। তো সেক্ষেত্রে আমরা বুঝতেই পারতেছি আমাদের আহ, বর্তমান যে সিস্টেম সেটা ইউনিটি থেকে লোয়ে আছে, মানে ইউনিটিতে অবশ্যই নেই। দ্যাট মিনস সে হচ্ছে আমাদের ল্যাগিং পারফেক্টরে অলরেডি অপারেট করতেছে। সেটা আমরা বুঝতে পারি। তো এখানে সে কথাটাই লিখেছে, যেখানে অ্যাজ দ্য মেনশন দ্য as it is mentioned that the reactive power should be compensated, এই যে compensated in the equation in the question in 3, the load should be lagging, এই কথাটাই হচ্ছে আমাদের জানতে চেয়েছিল যে ফাইন্ড দা, সরি, কমেন্ট অন দ্য টাইপ অফ দ্য লোড, কি ধরনের, কি টাইপের লোড আমরা আসলে এই সিস্টেমটা কি টাইপের লোড বহন করতেছে বা কি ধরনের টাইপ সেটা জানতে চাচ্ছিল। আমাদের রিয়েক্টিভ পাওয়ারের ক্ষেত্রে আমরা এতক্ষণ পর্যন্ত যে ম্যাথ গুলো করে আসছি সেইগুলো সবখানে এখানে রিয়েক্টিভ পাওয়ারের ভ্যালু ছিল। আমরা কিউসি যেটাকে হচ্ছে রিয়েক্টিভ পাওয়ার বলতাম, সেটাকে আমরা যদি বের করতে যেতাম তাহলে আমাদের হচ্ছে রিয়েল পাওয়ার লাগতো, এবং টেন টিটা এবং টেন টিটা ওয়ান এবং টেন টিটার যে সম্পর্ক ছিল সেটার সাথে যদি আমরা গুণ দিই তাহলে হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত রিয়েক্টিভ পাওয়ার পেয়ে আসছিলাম, এবং সেইটাই এভাবেও সেখানে এটাও এখানে সেভাবে পেয়েছি আর কি।
এটা ভারেও লাগতে পারেন, আপনারা 1000 দ্বারা যদি ভাগ করে দেন তাহলে কিলো ভারে চলে আসবে, এটা এটা আপনার ইচ্ছা, সমস্যা নেই। দেন আমাদের ডি, আমাদের জানতে চাওয়া হচ্ছে হোয়াট শুড বি দ্য ক্যাপাসিটর। আমাদের কি ধরনের কি সাইজের ক্যাপাসিটর প্রয়োজন হবে আমরা যদি ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে আমরা এটাকে উন্নত করতে চাই। এটা আমাদের আগের ম্যাথ গুলো যে সিস্টেমে করতাম সেটা আসলে দুইটা সেকশন এখানে দুইটা সেকশনে ভাগ হয়েছে। একটা হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার আমরা বের করতাম, ওই যে উপরের অংশ এটা, এবং আমরা বের করতাম হচ্ছে সি এর ভ্যালু, এই যে এটা, এটা, সরি এটা। তো এটা হচ্ছে এইভাবে বের করলাম আমাদের কি এখানে হচ্ছে কিউসির ভ্যালু আপনারা সরাসরি এটা বসিয়ে দিতে পারেন। দেখুন এটাই এখানে বসানো হয়েছে, এই যে এই ভ্যালুটা এখানে বসানো হয়েছে আলাদা করে বোঝার সুবিধার্থে, আর কিছু না, আর কিছু না। এই যে আর ইউনিটি হচ্ছে কোশ্চেনে বলা ছিল এই জন্য 1, 0.5 আমরা কোথা থেকে পেলাম, এই যে এখান থেকে পেয়েছি, বাকি ভ্যালুগুলো এখানে দেওয়া ছিল। তো এখান থেকে আমরা ক্যাপাসিটর রিকোয়ার্ড অ্যাচিভ টার্গেট আমরা পেয়ে গেলাম। ওকে, আমাদের হচ্ছে পরবর্তী যে ম্যাচ সেটা হচ্ছে বুয়েট এমএসসি সামথিং সময়ে চলে আসছে। এটা কত সময় আসছে, 2015-তে চলে আসছে। বলা হচ্ছে দ্য লোড ড্রস 250 কিলোওয়াট at power factor 0.70 lagging from 440 ভোল্ট per line আর কি। In the parallel with the load, the three-phase capacitor bank, which is draw 60 kVAr. Find the total current and resultant power, power factor আর কি। তো এখানে পাওয়ার ফ্যাক্টর জানতে চাওয়া হচ্ছে আমাদের ড্র করা আমাদের ক্যাপাসিটর ব্যাংক, মানে রিকোয়ার্ড যেটা দেওয়া সেটা হচ্ছে দেওয়া আছে। তো আমরা একটা একটা করে বের করি। প্রথমে জানতে যাওয়া হচ্ছে যে রেজোনেন্ট পাওয়ার ফ্যাক্টর। রেজোনেন্ট পাওয়ার ফ্যাক্টর আমরা কিভাবে বের করতে পারি, এই যে আমাদের θ1 যেটা, সেটা যদি আমরা এভাবে লিখি তাহলে কি হয়, cos φ1 এর ভ্যালু আসতেছে হচ্ছে আমাদের 45 ডিগ্রি। কিউসি ভ্যালু যেটা আহ, কোথায়, কিউসির ভ্যালু কিন্তু আমাদের বর্তমানে দেওয়া আছে, আমরা তখন পর্যন্ত কিন্তু কিউসির ভ্যালু বের করতাম। ঠিক আছে, আমাদের থিটার ভ্যালু যেটা সেটা এখন এখানে বের করতে হবে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, কিউসি ইজ ইকুয়াল টু পি tan θ1 মাইনাস tan θ2। tan θ2 এর জায়গায় কি হচ্ছে, tan θ ইজ ইকুয়াল টু θ2 ইজ ইকুয়াল টু tan θ1 মাইনাস, এখানে হচ্ছে কি এই যে কিউ কিউসি ডিভাইডেড বাই পি, মানে আহ, দুই লাইনে করা যেত, এক এক লাইনে করে ফেলেছে, আর কিছু না। θ1 টাকে এভাবে আমরা লিখতে পারি, বা এখানেও আপনি চাইলে একবারে লিখে দিতে পারেন, সেটা কোনো সমস্যা না, এই যে এই ভ্যালুটা আর কি। আর কিউসির ভ্যালু তো আমাদের এখানে বলাই ছিল 60 kVA আছে, এবং পি এর ভ্যালু যেটা সেটা হচ্ছে কত, 250 কিলোওয়াট, সেটা এখানে বলা আছে। তো সেক্ষেত্রে আমরা যেটা পেয়ে যাচ্ছি, θ2 যে ভ্যালুটা সেটা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে কত, 37.23 ডিগ্রি। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের রেজোন্যান্ট পাওয়ার ফ্যাক্টর যেটা, মানে আম, আমাদের সেকেন্ড সাইডে যেটা পাওয়ার ফ্যাক্টর বলতে পারি এক হিসেবে, সেটা কত আসছে, cos θ2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এই ভ্যালুটা যদি আমরা বসাই দিই, থিটার মানটা ভ্যালু বসাই দিই তাহলে হচ্ছে আমাদের এই ভ্যালুটা চলে আসতেছে। দ্যাট মিনস হচ্ছে আমাদের প্রথমে কত ভ্যালু ছিল এখানে 45, আচ্ছা এখানে তো এটা বের করে ফেলেছি। দ্যাট মিনস হচ্ছে আমাদের 0.796 হচ্ছে রেজুলেন্ট পাওয়ার ফ্যাক্টর, মানে কস থিটা সাইডে আর কি। হ্যাঁ, আমাদের এটা ছিল। আর মানে আমাদের এটা পাওয়ার ফ্যাক্টর ছিল, এবং এটাতে আমরা হচ্ছে আমাদের দুইটা আমাদের আগের কোশ্চেন গুলোতে হচ্ছে ধরেন হচ্ছে 0.7-এ আছে বলা ছিল, আমাদের 0.9-এ উন্নত করতে হচ্ছে। তো আমরা এখন যেটা বের করলাম সেটা হচ্ছে এটা। ঠিক আছে, আমাদের এই যে কিউসি যেটা ভ্যালু সেটা কিন্তু দেওয়া আছে। তো এটা হচ্ছে আহ, ধরেন গতানুগতিক থেকে একটু আহ, আলাদাভাবে একটি ম্যাথ, যেখানে কিনা আপনাকে পারফেক্টর বের করতে বলা হচ্ছে, মানে আপনাদের
রেজুলেন্ট পারফেক্ট যেটা, সেটা বের করতে বলা হচ্ছে, যেটা কিনা সবসময় আমরা এতক্ষণ পর্যন্ত কোশ্চেনে দেখে আসছি যে দেওয়া থাকতো। আহ, কোথায় এই যে এগুলাতে যেমন ইউনিটির ক্ষেত্রে ওয়ান ধরতাম, এবং আমাদের পারফেক্টর এখানে কোথায়, এখানে তো দেওয়া ছিল না, এখানে আমরা বের করেছি। ঠিক আছে, অন্যান্য ম্যাথের ক্ষেত্রে দেখুন যে দেওয়া থাকতো 0.7, সেটাকে আমরা হচ্ছে 0.95 করতাম। তো আমরা এখন যেটা বের করেছি সেটা হচ্ছে এই ভ্যালুটা, রেজুলেন্ট পারফেক্ট যেটা, এইটা সেটা। এরপরে উম, আমাদের জানতে চাওয়া হচ্ছে ফাইন্ড দ্য টোটাল কারেন্ট অ্যান্ড রেজোনেন্ট পাওয়ার। ওকে, এখানে আমাদের যে সূত্র, আমরা একদম প্রথম দিকে যে সূত্রটা করেছিলাম সেই সূত্রটা এখন কাজে লাগবে। আমাদের রিয়েল পাওয়ার এবং সবকিছুই আমাদের এখানে দেওয়া আছে না, কানেক্ট টু দ্য কানেক্টিং ইন দ্য ক্যাপাসিটর ব্যাংক। সেক্ষেত্রে হচ্ছে √3 v i2 cos θ2, এবং ইজ ইকুয়াল টু ভি আমাদের ভোল্টেজ তো সেমই থাকবে অবভিয়াসলি, I1 = cos θ I1। সেখান থেকে আমরা যদি এখানে রেশিও করি, I2 ভ্যালুটা আমাদের জানতে চাওয়া হচ্ছে, এই যে টোটাল কারেন্ট, এইটা আমাদের দ্বিতীয়, আমরা যে গ্রাফ গুলো দেখিয়ে এসেছিলাম, বা আমাদের যে পাওয়ার ট্রায়াঙ্গুলার যে কার্ভটা ছিল, সেখানে কিন্তু আমাদের দুইটা থাকতো, কারেন্ট থাকতো দিন শেষে। একটা হচ্ছে দুইটা কারেন্ট থাকতো না আসলে, এই যে একটা ছিল আমাদের এরকম, এরকম যদি বলি, আমরা এই কারেন্টে আছি এবং আমরা এখানে চলে আসতে যাচ্ছি। তো এই কারেন্টটা হচ্ছে আমাদের বের করতে হতো। এই কারেন্টটা আমরা এখানে বের করেছি, যেটা কিনা I2 দ্বারা প্রকাশ করতেছি। আর এই কারেন্টে আমাদের সিস্টেম অলরেডি অপারেট করতেছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি রেশিও করি I2, অন্যান্য ভ্যালুগুলো সব দেওয়া আছে। তো সেই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের এই যে আমরা যেটাতে যেতে যাচ্ছি I2, I2টা পাবো হচ্ছে আমরা কোন পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে, এই যে যেটা আমি কিছুক্ষণ আগে বের করলাম, রেজোন্যান্ট পাওয়ার ফ্যাক্টর 0.796 পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে, সেটাই আমরা এখানে বসালাম। তো এক্ষেত্রে আমরা IO2টাও পেয়ে যাচ্ছি। তো এতক্ষণ আমাদের যে আলোচনা হলো সেটার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা যদি দেখে এখান থেকে কিছুটা উপকার হন, সেটাই হচ্ছে আমার জন্য সার্থকতা। আমরা পরবর্তী সেশনে হচ্ছে টাইপ 3 থেকে যে ম্যাথগুলো আছে সেটা হচ্ছে করার চেষ্টা করব, এবং দ্রুতই আমরা হচ্ছে আমাদের 4.2 যে অংশটা, সেটাতে হচ্ছে আমরা চলে যাব, যেটাতে হচ্ছে আমাদের কোন ম্যাথগুলো রয়েছে, আমাদের হচ্ছে ওই যে লোড, ডিমান্ড ফ্যাক্টর, তারপরে হচ্ছে এভারেজ ডিমান্ড, এইসব যেগুলো আছে, ক্যাপাসিটি ফ্যাক্টর, ডিমান্ড ডিমান্ড লোড, এইসব যে ম্যাথগুলো আছে সেখানে আমরা চলে যাব। তো আপনাদের যদি সেশনটি ভালো লেগে থাকে বা কন্টেন্ট থেকে আপনার যদি উপকার হন, তাহলে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন, যারা কিনা চাকরি পরীক্ষা দিচ্ছে কিংবা হচ্ছে ভার্সিটির কোনো এক্সামে পরীক্ষা দিবে। আহ, এবং চাইলে চ্যানেলকে টিকে সাপোর্ট করতে পারেন, কমেন্ট করতে পারেন। আপনাদের যে কোনো আহ, জিজ্ঞাসা যদি থাকে, তাহলে আমাদের সাথে আহ, এই ইনফোতে কন্ট্যাক্ট করতে পারেন, আমাকে লিঙ্কডইনে সবসময় পাবেন, এবং মেইল করতে পারেন। তো আগামী সেশন পর্যন্ত আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।